আমি আমার ওয়াইফকে বলেছিলাম তোমাকে ছাড়া আরেকটা ব্যক্তির সাথে আমি তার সাথে থাকতে পারবো, তার সাথে তাকে আমি সেবা করব, সেটা হচ্ছে শ্রদ্ধে হুমায়ুন ফরিদ। আরে বাবা, ফর গড সেক, মানুষের মেধার মৃত্যু হতে পারে, চেষ্টার মৃত্যু হয় না। একদম। আর আমার মা বলতেন তুই খুব শার্প, তুই ঠকবি না কোথাও। তা 4-5টা নায়ক আমরা ফ্লোর করে ঘুমাতাম, এবং আমাদের তো কোনো রেমুনারেশন তো ছিলই না। আমাদের 2-3 দিন পরে 20 টাকা করে আমরা বললাম আমাদের একটা হাত খরচ দেন, 20 টাকা করে আমরা প্রডিউসারকে বললাম, তারপর উনি দিলেন 20 টাকা করে। ক্যারিয়ারে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফিলোসফার, অ্যাক্টর, কন্ট্রাক্টর, হোয়াট এভার, ক্যারিয়ারে যে কেউ যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু ভালো মানুষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে ধুলা বাইরে ডাকি খালু। হ্যাটস অফ, সত্যি দুর্দান্ত। কে? আই হ্যালো, ডায়লগ কম এন্ড লিসেন। মৌসুমী মৌ ডিএমসিতে বিশ্বাসী, ধরো মারো ছাড়ো, ডিএমসি। প্রতিশোধ, ইয়েস, প্রতিশোধ ভাবলে প্রতিশোধ। অন্ধ চায় 2 চোখ আর মৌসুমী মৌ চায় প্রতিশোধ। সিনেমা দেখিসনি? মিশা সওদাগর বলে, নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলা ভাইরে ডাকি খালু। এই এখন থেকে তুই আমাকে খালু বলবি, থুকু ম্যাডাম ডাকবি, ম্যাডাম, যত সব। বন্ধুগুলো খুব জ্বালায়। কেমন সাইজলাম দর্শক? দম নিয়ে নিয়ে একটু। ওয়ান অ্যান্ড অনলি মিশা সওদাগর এবং তার জনপ্রিয় সংলাপগুলো তো আজ আমাকে দারুণভাবে বাঁচিয়ে দিল। সুতরাং প্রিয় এই অভিনেতাকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোটা তো আমার এখন দায়িত্বের মধ্যে পড়ে গেল। হ্যাঁ দর্শক, আমি মৌসুমী মৌ চলে এসেছি মাছরাঙা টেলিভিশনের আপনাদেরই প্রিয় শো স্টার নাইট নিয়ে। আর আজ আমার এই শোয়ের স্পেশাল গেস্ট 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী, 35 বছরে প্রায় 800-র বেশি সিনেমায় অভিনয় করে অনন্য উচ্চতায় আসীন স্টার ভিলেন মিশা সওদাগর। মিশা সওদাগর। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, প্লিজ বসুন। ওয়েলকাম টু মাই শো স্টার নাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। মতে মিশা সওদাগর, মতে আপনার জীবনসঙ্গী মিতা। যেই বন্ধুর অনুপ্রেরণায় আপনি অভিনয় শুরু করেছিলেন তিনি মতে মেজবা। আর আমি কিন্তু মতে মৌসুমী মৌ। আজকে কিন্তু মতে মনোমুগ্ধকর ম্যাজিক্যাল একটা সময় কাটাতে চাই আপনার সঙ্গে। যদি এমন হয় যে প্রায় সব প্রশ্নে আমি আপনার সিনেমার নাম ব্যবহার করি, তাহলে কেমন হবে? জোস জোস, সুপার। তাহলে ট্রাই করে দেখি হয় কিনা, প্লিজ। আপনার ভক্তরা তো আপনাকে অনন্ত ভালোবাসা দিয়েছে একদম শুরু থেকে। তবে কিছু অবিবেচক মানুষ আছে যারা আসলে আপনাকে জান্নাতবাসী করে আনন্দ নেয় প্রায়। আপনার মৃত্যুর খবর ছড়িয়ে তারা অন্যদেরকে বিব্রত করে। কিছুদিন আগে এরকম খবর বের হলো মিশা সওদাগর আর নেই। সো এই ধরনের খবরে মানে আপনি কতটা বিব্রত হন এবং বিপদে পড়েন? বিব্রত করে এই জায়গা থেকে যে আমার খুব কিছু ভালোবাসার লোক আছে, যেমন আমি আমার পরিবার থেকে আমেরিকায়, ওইখানে ডাক্তার মহোদয় উনি আমাকে ফোন দিয়েছেন। উনি তো আমাকে ফোন দেওয়ার কথাই না, 2-3 বার ফোন আমি ধরলাম। তো আমেরিকা তো ডিফারেন্স, দিন রাত, রাত দিন এখানে। তো আমি ওনার নাম ডক্টর সবুর। আমি সবুর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? মিশা ভাই আপনি কেমন আছেন?
তো আমি বললাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি তো কয়েকদিন আগে এসেছি। বললাম যে ভাইয়া আমি সুস্থ আছি, ঠিকঠাক আছি। তো বলে যাক আপনার হায়াত বেড়ে গেল। তো এর আগেও করেছে, মানে দুঃখটা আমি যেদিন জাস্ট ল্যান্ড করলাম এইভাবে কারা দেয়, মানে যারা দেয় তাদের আসলে অবিবেচক বলবো না কি বলবো, আসলে মাথায় কাজ করে না। আর যারা দেখেন তারা তো এডিট বোঝেন না। আসলে ওইখানে সাকিব কাঁদতেছে, তারপর অপু বিশ্বাস কাঁদতেছে, ও মাই গড, কোন শট আমার মুখস্থ, ফারুক ভাই মারা গেছে, ফারুক ভাইয়ের। এখন এডিট তো আমরা বুঝি, যারা এটার সাথে জড়িত ওনারা, সাধারণ মানুষ তো এডিট বোঝে না। আমার আত্মীয় স্বজন, তোমার ভাবির সমস্ত মানে আত্মীয় স্বজন ফোন দিতেছে, কি সাইদের, আমার নাম তো শাহিদ, কি অবস্থা সাইদের? বলে ঠিকঠাক তো, এই আমরা এখানে আছি। বলে ও এরকম একটা খবর বেরিয়েছে। তো আসলে আমাকে বিব্রতই করা হয়, বিব্রত তো ফেলা হয় না, বিব্রত করা হয়। আর এটা যারা করেন তারা আসলে তাদের মানসিকতা কেমন, এটা ওনাদের নিয়ে আমি আসলে আলোচনাই করতে চাই না। একেবারেই তাই। আমি যদি মানে খল চরিত্রের সময়কাল বিবেচনা করে বলি, যে এখন পর্যন্ত প্রায় 10,906 দিন ধরে আপনি তারকা খ্যাতি পেয়েছেন। 1 ডিসেম্বর 1995 মুক্তি পেয়েছিল খল চরিত্রে আপনার প্রথম সিনেমা আশা ভালোবাসা। মাঝে কেটে গেছে প্রায় 30 বছর। এই 30 বছরে কত কিছু বদলে গেছে, কিন্তু খল চরিত্রে আপনি একাই 100। নিজেকে সময়ের সাথে মানিয়ে নেওয়ার টেকনিকটা কি? শোবিজের টেকনিক বা মানে কি বলবো, যে মানে কূট কৌশল বা কৌশলে কোনো কাজ হয় না। এখানে দরকার 50% চেষ্টা, ফুল চেষ্টা, মন থেকে চেষ্টা করতে হবে। আর 50% নাসিব, উপরওয়ালা যেটা তৈরি করেন। নিশ্চয়ই 50%-এর মধ্যে নির্মাতা, নিজের চেষ্টা, দর্শকের ভাল লাগা 50, আর বাকি 50% পুরো নাসিব ওপরে। উনি যদি চান যে এই অবস্থায় আমি তোমাকে একটা বিশেষ অবস্থায় দেখবো বা নিয়ে যাব, ওনার পক্ষে সম্ভব। সাধারণ মানুষের হিসাব মিলবে না কখনো এটা। আর বিং মুসলিম বলতে চাই সেটা হচ্ছে নাসিবকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, নবীদের বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা। তেমনি ইমানে আরেকটা অঙ্গের নাম হচ্ছে যে নাসিব বিশ্বাস করতে হবে। তা ডিপলি আই বিলিভ ইট। আমার আমি চেষ্টা করে গেছি, যেমন আমি রেগুলার কাজ থেকে আমি আমার ব্যায়াম করা, আমার সাউন্ড প্র্যাকটিস করা, এটা আমার চেষ্টা চলতে থাকে। তো এই চেষ্টা আমি চালাই যাই। আর 50% উনি তার উপর ভরসা রাখেন পুরো। দারুণ। বিগত প্রায় 10 বছর ধরে দেখছি আপনি আমেরিকায় আসা যাওয়ার মধ্যে আছেন। জি জি জি। আপনার জীবন সংসার রয়েছে সেখানে, আপনার সন্তানেরা সেখানে পড়াশোনা করেন, কিন্তু আপনি দিন শেষে দেশে ফিরে আসেন আপনার ভক্তদের জন্য, অভিনেতা হিসেবে ফিরে আসেন বারবার। অন্যদের মতো কেন বিদেশে আপনি একদম স্থায়ীভাবে বসবাস শুরু করেন না বা করছেন না? আমি আমার দেশ ভালোবাসি, আমি আমার জন্মভূমি ভালোবাসি, আমি আমার মাটি ভালোবাসি, মা ভালোবাসি, মঠ ভালোবাসি, মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, মন্দির এদেশের ভালোবাসি। মানে সবাই যারা এখানে জন্মগ্রহণ করেছে, এই প্রত্যেকটা কালচারের, মানে বাংলাদেশের কৃষ্টি কালচার সবকিছু আপনি ভালোবাসেন। আমি আমার জন্মভূমিতেই, আমি আমার জন্ম, আমি মৃত্যু চাই আমার জন্মভূমিতে, পরিষ্কার কথা। আমি তখন যেতে হয় আমাকে, যখন আমার ফ্লাইটটা পারফেক্ট হয়, আমি ওই দিন থেকে অসুস্থ থাকি। আমার বিদেশ একেবারেই ভালো লাগে না। আপনার সাথে আমি একদম একমত, আমারও বিদেশ ভালো লাগে না, একেবারেই না। এবার আমি একটু বরবাদের প্রসঙ্গে যাব। এবছর অন্যতম ব্লকবাস্টার, এবছরের অন্যতম ব্লকবাস্টার হিট মানে বরবাদ, যেখানে আদিব মির্জা চরিত্রে আপনার অভিনয় নতুন করে আমাদেরকে মুগ্ধ করেছে। আগামী বছর আপনার 60 বছর পূর্ণ হবে। শুনেছি এই বয়সেও বরবাদ চলচ্চিত্রের জন্য 6 মাস আপনি প্রস্তুতি নিয়েছেন। ঢাকা, মুম্বাই, ঢাকা 6 বার যাতায়াত করেছেন। ভয়েস মডুলেশন পরিবর্তন নিয়ে আপনি কাজ করেছেন। আদিব মির্জা চরিত্রে মানে সংলাপের চেয়ে এক্সপ্রেশন অনেক বেশি ছিল। চোখে গ্লিসারিন না দিয়ে পানি ধারণ করেছেন। বুকের ভেতর এখন এত আগুন ধারণ করা কিভাবে সম্ভব? আসলে রুজি এইটাই তো। তো আসলে আমি মোটামুটি মানের অভিনেতা, তো আমি চেষ্টাটা খুব টপ লেভেলের করি। মানে আমি বুঝি আমার মেধা মোটামুটি মানের, আমার জ্ঞানও মোটামুটি মানের। এটা তো আপনি মনে করেন? না না, হ্যাঁ না, এটাই ঠিক মনে করি আমি, আমার মনে হয় আমি ঠিক মনে করি। বাট এটাকে মানে দিল থেকে চেষ্টাটা করি। মানুষের মেধার মৃত্যু হতে পারে, চেষ্টার মৃত্যু হয় না। একদম। হ্যাঁ, তো আমি জানি, এটা আমি খুব বিশ্বাসও করি, চেষ্টা একটা জায়গায় নিয়ে যাবে। আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, দিল থেকে কোনো কিছু করলে, ওই মন থেকে কোনো কিছু করলে আরেকটা মন বিশ্বাস করে না, মন থেকে ট্রাই করেছে। আমি এটা তো মানে আপনার এই কোটটা মনে রাখবো আজীবন, যে চেষ্টা মানুষকে, মেধার মৃত্যু হতে পারে, চেষ্টার মৃত্যু হয় না।
এখন পর্যন্ত আপনার সঙ্গে 3 সংখ্যাটির একটা যোগসূত্র রয়েছে। 3 যুগ ধরে অভিনয় করছেন, রাইট। 3 বার শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন, 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এবং ব্যক্তি জীবনেও আপনারা 3 ভাই। এবার আমার বাড়িও 3টা। আপনার বাড়িও 3টা? ও মাই গড, এটা তাহলে আজকে আমি জেনে গেলাম। দর্শক, মিশা সওদাগরের বাড়ি কিন্তু 3টি। ওকে, এবারে আজকে আমাদেরকে 3টি উক্তি বলুন যা আপনার মননে, স্মরণে এবং চেতনায় সবসময় বিরাজ করে। আপনি সবসময় সেই 3টি উক্তি মেনে চলেন। যদি আমি সৎ থাকি, এটা সাময়িকভাবে যদি এটা ব্যর্থ হয়, এটা মানে লাস্টলি কখনো ব্যর্থ হবে না, ফিরে আসবে। নাম্বার 1 আসবেই। সোজা কথা, স্যাক্রিফাইস কখনো বিফলে যাবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি জ্ঞানী না হই, বাট আমি যদি অনুশীলনে থাকি, ধরি আমি চিরং যাব, আমি ঢাকা থেকে উঠলাম, আমি একদম লেটেস্ট ট্রেনে না উঠে যদি মেইল ট্রেনে উঠি, আমার গন্তব্য যদি ঠিক থাকে, আমি দেরি হলেও যাব, তার মানে চেষ্টা ছাড়া যাবে না। ওকে। 2 আর 3rd হচ্ছে, ধর্ম আর কর্মকে আমি একেবারে প্যারালাল রাখি, প্যারালাল। কারণ আমি আই বিলিভ ইন আল্লাহ। আমি মনে করি যে মহান রব্বুল করিম আমাকে সাহায্য করবেই, অলৌকিক একটা সাহায্য আছে, আমি বিশ্বাস করি। আমি যখন অজু করি, তখন অজুর মধ্যে আমার প্রত্যেকের লোমকূপে একটা ফিল হয়। আমি যখন অজুটা করে ফেলি, আমি তখন আমার মনে হয় যে আমি একটা প্রিপারেশন নিয়েছি। যখন আমি দাঁড়ায় যাই, নিয়ত করে দাঁড়ায় যায় যে ইনশাল্লাহ দাঁড়াইলাম কারো সাহায্যের জন্য, এবং উনি হচ্ছেন যে মানে মানে কায়নাতের মালিক, তা আমার মনে হয় যে তখন যে আমার মানে এই ধর্মটা আমাকে অবশ্যই উনি দেখতেছেন, এবং অবশ্যই আমাকে একটা রেজাল্ট দিবেন। তো ওই জায়গাটি বলি যে এই যে এখন আমি 59 বছরের মানুষ, বাট আমার চেষ্টার কোনো কমতি নেই। এই 3টা জিনিস, এইগুলো 3টা উক্তি আমি মেনে চলি। এখন যদি আমি জানতে চাই যে কোন কোন মুহূর্তে আপনার মনে হয় যে আপনি আপনার বাবা শ্রদ্ধেয় ওসমান গনির শ্রেষ্ঠ সন্তান? শ্রেষ্ঠ সন্তান বলা যাবে না, আমার বড় ভাই শ্রেষ্ঠ সন্তান। বাবা গান গাইতেন, ও গানবাদের বাসায় গানের খুব কালচার ছিল। আমরা শুনেছি যে মা এবং বন্ধুর অনুপ্রেরণায় আপনি বড় পর্দায় এসেছিলেন। যদি একটু জানতে চাই, মা শ্রদ্ধেয় বিলকিস রাফিজা আপনাকে অসম্ভব ভালোবাসতেন, একটু আগে আপনি বলছিলেন। সো কোন কোন মুহূর্তে মনে হয় যে আমার মা আমার অহংকার? আমি যখন নতুন মুখের সন্ধানে চান্স পাই না, আমার মা তখন মৃত্যুসজ্জায়, ক্যান্সার ছিল, তার স্টোমাক ক্যান্সার। আমি দুঃখিত। আমি যখন তাকে বললাম, মা আমি 86 নতুন মুখে 86-এ আমি তোমার সিলেক্টেড না, আমি তখন কম্পিটিশন নাম দিলাম। তো আম্মা বললেন যে তুই ভালো করবি। আমি নিশ্চিতভাবে কয়েকদিন পরে মারা যাবে। উনি বললেন তুই ভালো করবি। কেন বললেন? আমার অভিনয়ের কোনো এক্সপিরিয়েন্স নাই। উনি কেন বললেন আমি জানি না। আর আমার মা বলতেন তুই খুব শার্প, তুই ঠকবি না কোথাও। তো উনি এটাও কেন বলতেন আমি জানি না। তো আমি আমার মার খুব লাগাওয়া সন্তান। সম্ভব হতো তাহলে মাকে মানে তুলে আনতাম কবর থেকে, মা দেখো তুমি কি চাও, দেখো। এবং তোমার সন্তান সেগুলোই করছে। জি, ওই পথে আছি মা। মানে এমন না যে মা নিশ্চয়ই দেখছেন, মানে মা বাবা সব সময় সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকেন। আর এবার বন্ধুর কথা, নাম হচ্ছে মেজবাউদ্দিন আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ার। ও আমার বন্ধু, একসাথে আমরা ম্যাট্রিক পাস করেছি। ও আমাকে বলছে নতুন মুখের সন্ধানে যখন আমি মানে ও আমাকে বললো তুই এটাতে যদি অ্যাপ্লিকেশন করিস তুই চান্স পাবি। আমি তোর মাথা খারাপ কেমনি, আমার প্রনাউন্সিয়েশন প্রবলেম, তারপর হচ্ছে অ্যাক্টিং জানি না, বলে তুই পাবি চান্স। আমি বললাম, দেন ওই যে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে আমি নতুন মুখে পাঠালাম এবং সিলেক্ট হয়ে গেলাম। আসলে ক্রেডিট গোজ টু হিম অলসো। দারুণ। এখন যে প্রশ্নটি করব, এই কথা আমরা সবাই জানি, আপনি বহুবার বলেছেন, আপনার নাম শাহিদ হাসান, কিন্তু ভক্তদের হৃদয়ে লেখা নাম মিশা সওদাগর হওয়ার পেছনের নেপথ্যের যে গল্পটা, সেটা আরও একবার আজ জানতে চাই। আমি ম্যাট্রিক ক্যান্ডিডেট ছিলাম, আমি 82 ম্যাট্রিক ক্যান্ডিডেট। আমাদের দূরসম্পর্কের আত্মীয় আমার ওয়াইফ, ওর নাম হচ্ছে জুবেদা রব্বানী মিতা। ও ক্লাস নিউ 9 আর আমি ম্যাট্রিক ক্যান্ডিডেট, মানে 2-3 বছরের ডিফারেন্স। তো তখন যে উনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, তো ওনার চলন বলো খুব স্মার্ট ছিলেন, আইডিয়াল স্কুল থেকে উনি এখনো আছেন। হ্যাঁ। তো যাই হোক, তারপরে আর কি মনে হয় দুইটা মন, মানে দুই দিক থেকে মনে একটা তৈরি হলো যে দুজনকে পছন্দ করে। তখন আমি জিন্স পরতাম, ছেঁড়া জিন্স পরতাম। তো আমি লিখলাম যে ওনার নাম মি আর সাথে MISH লিখলাম। তখন আমি লিখলাম, উনি দেখার পরে উনি এটা কি লেখা, তাই আমি বললাম মিশা, দুজনের নামই লিখলাম। এটা ছিল এটা তখন এই নাম, আর আমার দাদার নাম ছিল জুম্মন সওদাগর। তো ওইখান থেকে আমি সওদাগরটা, আমার বড় ভাই বললেন যে তুমি সওদাগর দাও, মিশা সওদাগর, এই নামটাই দিই আমি। ভাবা যায় না। এবং তার মানে সে আপনার জীবনে কতটা লাকি। জি। 1986 সালে নতুন মুখের সন্ধানে
সেই কার্যক্রমের মধ্য দিয়ে আপনি নির্বাচিত হলেন, নায়ক হিসেবে নির্বাচিত হলেন, এবং 1990 সালের 5 জানুয়ারি মুক্তি পেয়েছিল আপনার প্রথম সিনেমা চেতনা, আপনার জন্মদিনের ঠিক পরদিন। সে সময় তো রঙিন চশমা পরে মানে জীবনের নানান স্বপ্ন দেখতেন। পারফেক্ট। তারপর শুনেছি ক্যামেরার সামনে দাঁড়াবার আগে কণ্ঠশীলন করতেন, নানা রকম নাচ, ফাইটিং সবকিছু করেছেন, অনেক কিছু শিখেছেন, সাধনা করতে হয়েছে অনেক। সে সময় গল্পটা যদি আজকে একটু শুনতে চাই। আমাকে ছটকু আহমেদ বললেন, যখন আমি এটাতে চেতনার যে ক্যারেক্টারটা ছিল মিশা, আমার নামে গানও ছিল, আমার নামে আমার ওপেনিংটা হবে স্কেটিং পড়তে হবে। তখন আমি শিশু পার্কে যেয়ে আমি স্কেটিং প্র্যাকটিস করলাম। আমার এন্ট্রি কিন্তু স্কেটিং দিয়ে। অমিত হাসান ছিল ওইখানে, খালিদ মোহাম্মদ ছিল, ওরা বলবে যে মিশা কোথায়, মিশা কোথায়, আমার এন্ট্রি পা। তো ওটা প্র্যাকটিস করেছি। ব্রেক ডান্স তখন খুব চলতো, ব্রেক ডান্স প্র্যাকটিস করেছি। এবং ছাদ মানে মানে চলন্ত বাসের উপর আমাকে ব্রেক ডান্স করতে। তো আপনাকে সবাই মিঠুন চক্রবর্তীর মতো বলতো। তো স্টেপিং গুলো এরকম নিতাম। তখন মিঠুন চক্রবর্তী তো সুপারস্টার, আই এম এ ডিস্কো ডান্সার। তো ওই এই প্রিপারেশন এগুলো যতটুকু নিলাম। তারপরে আমরা শ্যুট করতে করতেই কক্সবাজার গেলাম, এবং ওখানে যেয়ে দেখলাম শ্রদ্ধেয় আলমগীর ভাইকে, শ্রদ্ধেয় শামসুজ্জামান, শ্রদ্ধেয় কবরী ম্যামকে। তারপর তোরে বাপরে, স্বপ্নে এনাদেরকে তো পর্দায় দেখতাম, কবরী আপুর ময়নামতি থেকে আরম্ভ করে অনেক ছবি, সারেংবু, এটিএম শামসুজ্জামান তো স্বপ্ন, মানে মোড়লের একটা প্রতীক। দেন অসম্ভব একটা মানে কিং কর্তব্য, বিমূঢ় হয়ে গেলাম। আলমগীর ভাইকে দেখলাম, ওরে বাপরে বাপ, কি সুন্দর একটা মানুষ। তো তারপরে তাদের সাথে শুট করলাম আর কি। মানে জীবন কত বৈচিত্র্য। এবং তুমি অবাক হয়ে যাবে মো, আমাদের কোনো রুম ছিল না, আমরা সব 4-5টা নায়ক আমরা ফ্লোর করে ঘুমাতাম। এবং আমাদের তো কোনো রেমুনারেশন তো ছিলই না। আমাদের 2-3 দিন পরে 20 টাকা করে আমরা বললাম আমাদের একটা হাত খরচ দেন, 20 টাকা করে আমরা প্রডিউসারকে বললাম, তারপর উনি দিলেন 20 টাকা করে। 20 টাকা হাত খরচ, এবং তখন কোনো সম্মানই ছিল না। এটা একটা চমৎকার ব্যাপার আজকে জানতে পারলাম। যাই হোক, আজকের এই পুরো আয়োজনে আমি বিভিন্ন পর্যায়ে আপনাকে চমকে দিব। সো আমার প্রথম চমক প্রস্তুত, দেখতে চান? চোখ রাখি পর্দায়। সাঈদ হাসান তার আসল নাম, পরে নাম হয়েছিল মিশা সওদাগর ফিল্মে এসে। 1986 সালে নতুন মুখে এসেছিল, এবং ওর সাথে আরও এক ঝড় তরুণ, তাদের নিয়ে আমি একটা চলচ্চিত্র করেছিলাম চেতনা। সেখানেই মিশাকে আমরা নিয়েছিলাম একটা নায়কের চরিত্রে, এবং দুর্দান্ত পারফর্ম করেছিল মিশা। ও তখন যতগুলি নতুন ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে সবচেয়ে ভালো নাচতো, এবং সিনেমায় এই নাচের মতো মানে ওর মতো নাচ আমরা এর আগে আর দেখিনি। একটা ধূপ নিয়ে একটা নৃত্য করেছিল, যেটা আমার ছবির একটা প্রাণ। সেই ছবিটা আমার জাতীয় পুরস্কার পেয়েছিল গানের মধ্যে। আমরা সেই ছবির থেকেই আস্তে আস্তে মিশাকে চিনতে শুরু করলাম, এবং মিশার অভিনয় নিয়ে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এরপরে আমরা একটা ছবি শুরু করেছিলাম আশা ভালোবাসা, কিন্তু সেখানে আমরা তখন সালমানকে নিয়েছিলাম। তখন মিশাকে ছাড়া তো আমরা ছবি চিন্তাই করি না। তো মিশা তখন বললো আমি ভিলেনের চরিত্র করব। তো মিশা সওদাগর যেটাই করতো মনে করতো সেটাই আমি বেস্ট চরিত্রে অভিনয় করছি, এবং সেটাকে বেস্টভাবে রূপায়ণ করার জন্য সে সচেষ্ট থাকতো। খলনায়ক চরিত্র 3বার সে জাতীয় চরিত্র পুরস্কার পেয়েছে, এবং এই জাতীয় চরিত্র পুরস্কারগুলো তার অভিনয় নৈপুণ্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এই লাস্ট ছবিটা আপনি দেখেন বরবাদ, সে একটা মির্জার চরিত্র করেছে, কি ফাটাফাটি চরিত্র। মিশা এমন একটা চরিত্র, এমন একটা ছেলে যে নিজেকে উৎসর্গ করে দিয়েছে চলচ্চিত্রের জন্যে। মিশা আমার জন্যে, আমাদের চলচ্চিত্রের জন্য একটা অপরিহার্য অভিনেতা। মিশাকে আমরা অনেক দোয়া করি যে মিশা যেন আরও বড় হয়, এবং মিশা যেখানে গেছে সেখানে যাওয়ার মতো যোগ্য লোক এখন পর্যন্ত আমি দেখিনি। সেই জন্য আমি বলি যে মিশা সওদাগর ইজ ওনলি ওয়ান ইন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। বলি ফিল্মে আমার 2টা বাবা, একটা মানে ওসমান গনি আর একটা হচ্ছে ছটকু আহমেদ। আমার উনি জন্ম দিয়েছেন, আর ফিল্মে জন্ম উনি দিয়েছেন। ওনার একটা কথা জীবনে ভুলবো না, আমি তোমাকে সেটি দেখিয়ে দিলাম, কত দূর যাবত তোমার ক্যালিভারের উপর নির্ভর করে। আরেকটা কথা, টাকার পিছনে কখনো ছুটবা না আব্বু, কাজের পিছনে ছুটবা, টাকা তোমার পিছনে ছুটবে। এবং আজ পর্যন্ত আমাদের মানে বাপ ছেলের আমার সম্পর্ক। বাহ, চমৎকার। আপনার জন্য কিন্তু আরও অনেক সারপ্রাইজ আমি রেডি করেছি, তবে তার আগে মতে মজা করে এক মগ কফি খাওয়াতে চাই, চলবে নাকি? প্লিজ, অফকোর্স। দর্শক, আমরা তো কফি ব্রেক নিচ্ছি, তবে আপনারা কোথাও যাবেন না, একটু পরে ফিরছি, এখনো অনেক গল্প বাকি রয়েছে।
গরম গরম কফি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। এবার একটু টেস্ট করে বলতে হবে যে কেমন হয়েছে আমার হাতে বানানো কফি। আউট অফ 10 8। আউট অফ 10 8। 8, নট ব্যাড। মানে প্রোগ্রামের মধ্যে খুব দ্রুত কফি বানিয়ে আনা এবং সেটা 8 পাওয়া খুব ভালো। আমি ভেবেছি আপনি আমাকে ভালোবেসে 10-এ 10 দিয়ে দেবেন। না, ভালোবাসার জায়গাগুলোতে তো খুব সৎ থাকা উচিত। এক্স্যাক্টলি, আপনি ভীষণ ভীষণ অনেস্ট। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। আপনারা দেখছেন মাছরাঙা টেলিভিশনের স্পেশাল শো স্টার নাইট। আর আজ আমার সঙ্গে রয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত, ঢাকাইয়া সিনেমায় খল চরিত্রে সবচেয়ে বড় বিলবোর্ড, মিশা সওদাগর। মিশা ভাই, সিনেমা হলে তো আপনি জাদ্রিল ভিলেন, আপনার অভিনয় দেখে অনেক দর্শক ভয় পায়। আজ আমাকে একটু ভয় দেখান তো, মানে যে কোনো একটা সংলাপ। এটা কোনো কথা নাকি? ঈশ্বরের বাচ্চা, ওপস, লাখ লাখ টাকার ব্যবসা আমার। কত টাকার? লাখ লাখ টাকার। 10 গ্রামে জমিদাররা ছিল আমার বাপ দাদা 14 পুরুষ। কি ছিল জমিদার? সেই জমিদারের পোলা আমি আকরাম জোদ্দার। আমি করি জোচ্চুরি ষড়যন্ত্র। আরে আই মাই আই, আমি তোর চোখ দুটা সিরা ফালি, আমার কোনো অন্যায় হইব না। কি হইব না অন্যায়? এরপরেও তোরে 3 মাসের সময় দিলাম। কয় মাস? 3 মাস। এই 3 মাসের মধ্যে আখের গুজা এখান থেকে চলে যাবে, নাহলে তোরে একদম সোজা মাছরাঙাটা বিয়ে পাঠাই দিব। হ্যাটস অফ, সত্যি দুর্দান্ত। কি পাওয়ার আপনার অভিনয়ে। আসলে এইটাই, মানে তুমি আশা ভালোবাসার ছবির ফার্স্ট শট, সালমান ওইখানে বসা ছিল। আমার 2 দিন শুটিং হয়নি, 3rd ডেতে শুটিং। সবার আগে মেকআপ নেই, সবার আগে আমি বাসে উঠি, তখন তো আমার কোনো পজিশনই নেই। 2 দিন শ্যুট, 3rd ডেতে বিকেলে একটা শট। সালমান প্রেম করতেছে যে মেয়েকে, আমি সাবরিনা, ওকে আমিও প্রেম করি। তো আমি ডিস্টেন্স জিজ্ঞেস করলাম কত দূর, বললো এরকম 30-35 ফিট দূরে ওরা প্রেম করতেছে, আপনি যাচ্ছেন দেখলেন। তারপরে আমার এই ফার্স্ট ওইটা ছিল। আমি কিন্তু সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, এবং আরেকটু হলে কফিটা পড়ে যেত আমার শাড়িতে। তুমি না বললা ভয়, দেখ ভয়। আমি একদম অরিজিনালি ভয় পেয়েছি, কেঁপে উঠেছি, মানে লিটারালি। থ্যাংক ইউ সো মাচ আমাকে ভয় দেখানোর জন্য। তো ক্যারিয়ারের দীর্ঘ জার্নিতে আমি শুনেছি আপনি শুরু থেকেই ডামি নেননি, নিজে দুঃসাহসী সব চরিত্রে অভিনয় করেছেন, এবং এটা করতে গিয়ে আপনি অনেক বিপদের মুখোমুখি হয়েছেন, মৃত্যু ফাঁদে পড়তে হয়েছে। একবার গলায় ফাঁস লেগে গিয়েছিল প্রায়, একবার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, এবং এখনো ভুগছেন আপনি সেসব সমস্যায়। জি জি, দেখুন আমি হাত সোজা করতে পারি, দেখো হাত আমি সোজা করে দেবো, ভাঙা। জটিল প্রেম, শাহিন সুমনের, লিগামেন্ট ছিঁড়া, আমার প্রাণের স্বামী, কাস্টিং শুনো, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, শাবনূর, রিয়াজ, মিশা সওদাগর, এইটা। তারপর আমার সাকিবের, আমার বুড়ো আঙ্গুল ভাঙা, হিরো দ্য সুপারস্টার, সাকিবের ছবিতে শর্ট দিতে যে। এইভাবে আমার ব্যাকবোনে প্রবলেম আছে। চেতনা ছবিতে আমি প্রায় 150 ফিট উপর থেকে 15 তলা থেকে আমি এরকম গড়ায়, লাস্ট যখন আমাকে ব্রাশ ফায়ার করে দেয় শামসুজ্জামান স্যার, তখন আমি গড়ায় পড়া শট ডিরেক্ট নামিয়ে দিয়েছিলাম। ও মাই গড, এরকম অনেক শট, মানে শরীরে কোনো পার্টস ঠিকঠাক নেই। কি ভয়াবহ। আপনার এই অপরিসীম জীবনী শক্তির পাসওয়ার্ড কি এটা? আপনি এক সময় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলতেন, পরবর্তীতে ব্রাদার্স ইউনিয়ন এবং ব্রিনার্স ক্লাবে প্রথম বিভাগে আপনি হ্যান্ডবল খেলতেন। ব্রাদার্স হ্যান্ডবল, রাইট, পারফেক্ট। প্লেয়ার ছিলাম আর কি, সবসময় প্লেয়ার, স্পোর্টসম্যান ছিলাম। স্পোর্টই একটা ব্যাপার রয়েছে। একেবারে খুব সম্ভবত খল অভিনেতাদের মধ্যে আপনি একমাত্র যার নামে অসংখ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। নুরা পাগলা, টপ টেরর, গুটিবাজ, ঠ্যাগবাজ, নেতা, ভণ্ড নেতা, এক্স্যাক্টলি, ভণ্ড নেতা। তারপর হচ্ছে হইল গিয়ে এসে যে মার্ডার, তারপর হচ্ছে ক্রস ফায়ার, তারপর 2 নম্বর, মানে এই মুহূর্তে যে কটা মনে পড়ছে। দানব, প্রথম মান্না সুপারস্টার, মুনমুন সুপারস্টার, তখন আমার নাম ভূমিকায় ছবি দানব, আমি দানব নাম ভূমিকায় দানব, মানে এরকম অসংখ্য আর কি। আমি হয়তো এখন মনে পড়তেছি না আমার। অনেকে বলেন মিশা ভাই যে চলচ্চিত্রে টিকে থাকতে হলে শুধু অভিনয়ের যোগ্যতাই যথেষ্ট নয়, লেয়াজও মেনটেন করতে হয়, মাথা গরম না করে ঠান্ডা মাথায় পলিটিক্স শিখতে হয়। আপনাকে কি কি করতে হয়েছে? কৌশল এই সমস্ত স্থায়ী হওয়া যায় না, হয়তো 2-4টা
ঘটনা বা রটনার উদাহরণ হওয়া যায় যদি ভেতরে বেসিকটা ঠিক না থাকে, যদি কোয়ালিটি, আর ফিল্ম তো হবেই না, ফিল্মে স্পেশাল কিছু না থাকলে ওর যে স্পেশাল নসিব মিলে যাবে, মানুষের ভাল লাগবে। কারণ তোমাকে যখন মানুষ টাকা দিয়ে দেখবে, তোমার মধ্যে কিছু স্পেশালিটি খুঁজতেই হবে তোমাকে। বাংলা চলচ্চিত্রে তুমি যখন মানে অ্যাকশন ওরিয়েন্টেড ভিলেনকে পাবা, তুমি তখন শ্রদ্ধেয় রাজীব সাহেব, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি সাহেব, শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, এরপরে মানে অ্যাকশন ওরিয়েন্টেড তুমি মিশা সওদাগরকে পাবা। ট্রু। এই মুহূর্তে আপনার জন্য আরও একটি সারপ্রাইজ রয়েছে। আবার কি ভাই? বাংলাদেশের এই মুহূর্তের খুবই হ্যান্ডসাম ফিল্ম প্রডিউসার, তিনি আপনার সম্পর্কে বলেছেন। কে বলুন তো? হ্যান্ডসাম আমার বন্ধু খোরশেদ আলম খসরু। ইয়েস, ইউ আর রাইট। চলুন পর্দায় চোখ রাখি। মিশা সওদাগরকে বলা হয় চলচ্চিত্রের একজন শুধু মানে ক্যারেক্টার না বা ভিলেন না বা একজন অভিনেতা না, মিশা সওদাগরকে বলা যায় চলচ্চিত্রের একটা ইনস্টিটিউট। কারণ হচ্ছে যে ও সেই যে শুরু করছে 1995 সালে আশা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে, এবং তার শুরুটাও অনেক জাঁকজমকপূর্ণ। তার শুরুটা হয়েছে সে অ্যাজ এ ভিলেন হিসেবে, এবং সালমান শাহ তার ছবিতে কো-আর্টিস্ট ছিল। মিশা আমার প্রায় 20টার উপরে ছবি করেছে। তো মিশাকে আমরা যতখানি পেয়েছি, যে মিশার আসলে কোনো হচ্ছে ডামি ম্যান লাগে নাই, কখনো স্ট্যান্ড ম্যান লাগে নাই। সে সব লাইভ 3 তলার থেকে 2 তলার থেকে জাম্প করবে, 2 তলার থেকে কোনো ডামি নাই, সে নিজে জাম্প করবে। এরকম অনেক মারাত্মক যে সিনগুলো, যেগুলো হচ্ছে যে একজন আর্টিস্টের ডামি নিয়ে কাজ করা উচিত, সে কখনোই ডামি নিয়ে কাজ করে নাই। ব্যক্তি জীবনে ও এত বড় একটা ধার্মিক একটা ছেলে, যে আমি দেখেছি শুটিংয়ে যতক্ষণ মানে আজান হলে পরেই তার নামাজ পড়া লাগবে, এবং সে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ সে কাজে রাখতো না, সে কিন্তু নামাজ পড়ে ফেলতো। যে ছবিতে সাকিব এবং মিশা থাকে, সেই ছবিতে দর্শক অন্যরকম একটা এনজয় করে, অন্যরকম মজা নেয়। তো এইটাও একটা ওদের জুটি, ওদের কেমিস্ট্রি খুবই ভালো। আমার ছবি ইনসাফে যে আমরা টেলিভিশন থেকে তাসনিয়া ফারিনকে নিয়ে আসলাম, এবং শরীফুল রাজ আমাদের হিরো, এবং হচ্ছে যে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, এবং আমাদের ফজলুর রহমান বাবু, এই যে এত আর্টিস্ট নিয়ে, সেটার মধ্যেও মেইন ভিলেন ক্যারেক্টার কিন্তু মিশা করেছে, এবং দুর্দান্ত অ্যাক্টিং করেছে। এবং গত ঈদে যে ইনসাফ ছবিতে যারাই দেখেছেন, মিশার ভূয়সী প্রশংসা করছেন সবাই। তো সে কিন্তু তার কর্মজীবনেও যেমন সাকসেস, ব্যক্তি জীবনেও সাকসেস, এবং আমি বলবো যে তার ধর্মীয় জীবনেও সে সাকসেস। কখনো তাকে আমি নামাজ মিস করতে দেখিনি। এইটুকুই বলবো যে মিশা হচ্ছে আমার সবচেয়ে এই ইন্ডাস্ট্রির একটা গুড ফ্রেন্ড, সবচেয়ে ভালো একজন বন্ধু। দোস্ত চমৎকার, কি বলবেন? না মানে আসলে খসরু ফার্স্ট ছবি থেকে আমি, আর এত মানে আমাকে ও বুঝে, তো ও অনেক বড় ব্যবসায়ী, খুব বিচক্ষণ ব্যবসায়ী, ও স্মার্ট, হ্যান্ডসাম, অসম্ভব অমায়িক একটা লোক, এবং যে ফিল্মের জন্য খসরু একদম জান দিয়ে দিয়েছে, মানে টাকা পয়সা সব খুব পছন্দ করে, একদম দারুণ। মানে প্রডিউসার তো অনেকেই থাকে, বাট উনি খুব প্রফেশনাল প্রডিউসার, মানে এবং উনি লাভ করে ফিল্মকে, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে সময় চলচ্চিত্রে এসেছিলেন, সে সময় কিংবা তার আগে শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, রাজীব, হুমায়ুন ফরিদিরা, তারা ছিলেন মানে তাদের জন্য আসলে খল চরিত্র অভিনয়টা ছিল ডাল ভাত, যাদের কাছে আপনি অনেক কিছু শিখেছেন, তাদের সান্নিধ্য পেয়েছেন, এবং তাদের অনেক আদেশ, নির্দেশ, উপদেশ পেয়েছেন, এবং সেগুলো মেনে চলেছেন। সেই গল্পগুলো শুনবো। আরেকজন আহমেদ শরীফ এনাদের মধ্যে। তো মানে যেমন এটিএম ভাইয়ের ফার্স্ট চেতনা ছবিতেই যখন কাজ করতে যাই, এটিএম ভাই ডায়ালগ তো লাইন তো তখন পুরো মুখস্থ, কিন্তু যখন কাউন্টার উনি ওয়েস, তখন তো বুঝতাম না ওভার শোল্ডার শটটা নিল। এখন ওনার ওয়েসে আমার শট, বাট আমি যখন ডায়ালগ দেই, তখন উনি যে রিয়াক্ট করে পিছন থেকেই, ওনার চোখের দিকে তাকিয়ে যখনই বলি এনজি, তখন যে ডায়ালগ বলতে ওনার দিকে চোখে তাকাই না, উনি যে কি রিয়াকশন করে আমার এনজি। 5, 7, 8টা শটের পরে ছোটকা আহমেদ আমার ওস্তাদ বলতেছে, কি হয়েছে মিশা, তোর তা তো দেরি হয় না?
তা আমি বলতেছি বাবা আমি বুঝতে পারতেছি না, মানে টেম্পো যেভাবে নিয়ে আরম্ভ করি, কিন্তু উনি যখন রিয়াকশন দেন না আমি এরকম মানে পুতিয়ে যাই। তখন আমাকে এটিএম ভাই বললো, ছোটকু একটু দাঁড়াও, আমি বলি বাজান তুই আমার চোখের দিকে না তাকিয়ে তুই ভ্রুর দিকে বা কপালের দিকে তাকিয়ে, ওভার শোল্ডার বোঝা যাবে না, তুই শর্ট দে, কারণ আমি রিয়াকশন দিচ্ছি, ও নার্ভাস হয়ে যাচ্ছে। এবং পারফেক্ট 9 নম্বর শর্ট দিলাম, কপালের দিকে তাকিয়ে শর্ট, ওকে। আরে বাহ। তারপর ফরিদি ভাইকে তো অসম্ভব পছন্দ করি, মানে বলে বোঝাতে পারবো না। আমি আমার ওয়াইফকে বলেছিলাম তোমাকে ছাড়া আরেকটা ব্যক্তির সাথে আমি তার সাথে থাকতে পারবো, তার সাথে তাকে আমি সেবা করব, সেটা হচ্ছে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি। আরে বাবা, ফর গড সেক, এত ভাল লাগে তাকে, মানে এত মানে মানে আমি বলে বোঝাতে পারবো, মানে ভক্ত আর কি, তার আশেক আর মাসুকের ব্যাপার। তো আমরা আশেক ওনার, উনি একটা রিয়াকশন, উনি তো 1 সেকেন্ডের মানে এক্সপ্রেশন চেঞ্জ করতে পারতেন, বললেন না সব একসাথে ছবিতে থাকা দরকার নেই। আমার তো মন খারাপ হয়ে গেছে, এত ভালোবাসি ফরিদীপের সাথে এরকম সখ্যতা হয়ে গেছে, না এটা তো সম্ভব না। তারপর উনি হা 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 করে হাসে বললেন যে শোন, আমার সাথে থাকলে তোর ক্ষতি, ফোকাস আমার দিকে থাকবে, তুই একাই ফোকাস নেওয়ার ক্ষমতা রাখিস। দারুণ। তাই আমি বলছি যে এমনি আসলে আমাকে পাশ কাটানোর জন্য বা ছবিতে রাখতে উনি কম চান বা এরকম কিছু হবে, আমি বুঝি নাই। কিন্তু ডে বাই ডে ওনার সাথে তো রোজ মানে শুটিং, রোজ রাত্রে কথা বলতাম। তো তারপর যা টিপসগুলো আছে, মানে আমি খুব দ্রুত কথা বলি, ডাবিং কিভাবে করব, মানে কেঁদে ফেলতেছি, যে সবাই বলতেছে যে ফরিদি ভাই তুমি খুব দ্রুত কথা বলো, ফরিদির মতো কথা বললে হবে নাকি, ফরিদি এক পিস, তুমি ডাবিং করতে পারবো না, তোমার বডি ল্যাঙ্গুয়েজের সাথে যদি ডাবিং আরেকজন করে তাহলে তুমি আর্টিস্ট হতে পারবো না। খুব দুঃখ প্রকাশ করে বললাম। তো বলে কি প্রবলেম কি তোর? আমি বললাম যে ডাবিং নাকি আমি করতে পারবো না বলতেছে। বলে শুটিং তুই, ডেলিভারি তুই দিয়েছিলি? আমি বলে হ্যাঁ। তো ডেলিভারি তুই দিলে ডাবিং করতে পারবি না কেন? ওইগুলো কারো কথা শুনবি না, তুই ডাব করবি। তো এই ডাবিংয়ের কনফিডেন্ট উনি দিয়েছেন। আর শ্রদ্ধেয় রাজীব ভাই আমাকে একদিন, রাজীব ভাই তখন সুপারস্টার, তো আমরা আগে মেকআপ রুম একটাই ছিল। রাজীব ভাই মেকআপ রুমে ঢোকার আগে আমি তার ছেলে কাজ করতেছি, ইয়াং ভিলেন, আমরা সব ইয়াং যত নায়ক নায়িকা ছিলাম বা ভিলেনরা, সিনিয়ররা ঢোকা, রাজ্জাক ভাই, রাজীব ভাই, শ্রদ্ধেয় কবরী ম্যাম, শাবানাজি, ববিতা আপু ঢোকার আগে আমরা মেকআপ রুম ছেড়ে দিতাম, ওনারা আসবে, সিনিয়ররা বসবে। যদি আর আমরা যখন আমি ওমর সেনি বা সালমান যখন থাকতাম, তো অমিত হাসান, তখন আমরা নিজেরা আড্ডা দিতাম। তো আমি একদিন আড্ডা মারতেছি মেকআপ রুমে, রাজীব ভাই ঢুকে গেলেন, আমি খেয়াল করিনি, আমি সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছে, বসো বসো মিশে যাচ্ছে কেন, বসো বসো। তারপর বললো কটা ছবি হাতে, কটা ছবি করতেছো? তো আমি অনেকগুলো ছবি করতেছিলাম, বাট আমি বলে ফেললাম উস্তাদ মনে হচ্ছে 14-15টা। আচ্ছা, ছবি অনেক আরো বেশি করছি। তো আমি মনে করে বললাম 14-15টার মতো ছবি করতেছি, কারণ ওনার সাথেই এক সপ্তাহে 2-3টা ছবি আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা। তারপর ফরিদি ভাইয়ের সাথে, এটাম শামসুজ্জামানের সাথে। তো বললেন যে তুমি একদিন সকালে এইভাবে কাজ করে যাবা, ঠিক এইভাবে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো তুমি বাংলাদেশের নাম্বার 1 ভিলেন। হাই বাবা। তো আমি চুপচাপ হয়ে গেলাম, তার কথা তো একদম মানে খুলে গেছে একেবারে। না তো আরেকটা উপদেশ দিয়েছিলেন যে আমরা যেহেতু নেগেটিভ রোল করি না, বাংলাদেশের মানুষ খুব সাধারণ মানুষ, খুব ভালোবাসে, তো এই ড্রেস মানে উগ্র ড্রেস পরলে ওনারা এমনিতে আমরা নেগেটিভ রোল করি, তো যত সিম্পল ড্রেস পরা যায় অত ভালো। আমি ওনার পর থেকে আমি কখনো কোনো এরকম কোনো মানে যাতে সবার চোখ কেড়ে নেই ওইরকম আর আমি ড্রেস পরি না ওই দিন থেকে। আপনার স্বপ্নজলে নিশ্চয়ই প্রয়াত নায়ক সালমান শাহর অনেক স্মৃতি রয়েছে। সালমান শাহর কোন কথা আপনার এখনো মনে পড়ে? একদিন আমি কড়িতলা আমাদের এফডিসিতে শুট করতেছে, পিছন থেকে একজন লোক এভাবে জড়াই ধরছে, কে ঘুরে দেখে সালমান শাহ। আচ্ছা, বলো ও খুব দ্রুত কথা বলতো না, বললো ভাই আশা ভালোবাসার ছবি চলবে কিনা জানি না, আপনি সুপারস্টার, এই ছবির পর আপনি সুপারস্টার। মানে এবং আশা ভালোবাসার পর তাকাই পিছনে তাকাই আমাকে তাকাতেই হয়। দারুণ, মানে ওই প্রথম ভিলেনের চরিত্র এবং ওই সিনেমা থেকে একদম সামনের দিকে একসঙ্গে। আমাদের অনেক তারকা সুপারস্টারডম পেয়ে রাতারাতি হারিয়েও গেছে, অনিয়ন্ত্রিত জীবনযাপন, একই সাথে দেখা যায় যে অনেক নিয়ম বহির্ভূত জীবনযাপন তারা করে থাকে, এবং ভক্তরা মনে বড় কষ্ট পায় যে প্রিয় তারকাদের পতন বা প্রয়াণে। নতুন প্রজন্মের তারকা অভিনয় শিল্পীদের জন্য এক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? শিল্পীরা তো ইমোশনাল হবে, অবশ্যই হবে, হতেই হবে, সেটা খুব স্বাভাবিক। আমি আমার ছোটরা যারা আমার সামনে যারা আসবে বা এখন যারা করছে, যারা ইয়াং যারা আছেন, বলবো যে ইমোশনাল হবা ভাইয়া, আনন্দ ফুর্তিও করবা ভাইয়া, কিন্তু প্রফেশনালিজমটা হারাবা না, এটার সাথে ডিসিপ্লিন হারানো যাবে না।
ডিসিপ্লিন থাকতেই হবে, ডিসিপ্লিন থাকতেই হবে এবং ডিসিপ্লিন থাকতে হবে। আমাদের ইমোশনটাকে আমরা মূল্যায়ন করব, কিন্তু প্রফেশনালিজমটাকে ভোলা যাবে না। আমার পেশা হচ্ছে আমি এখন পাবলিক ফিগার। তুমি পাবলিক ফিগার হয়ে গেছো, তোমার চলা ফেরা হাঁটা কথা বলা ব্যক্তিত্ব আনন্দ দুঃখ সমস্ত কিছু মানুষ দেখবে। অতএব তোমাকে যদি ব্যক্তি থেকে ব্যক্তিত্ব হতে চাও, তাহলে তোমাকে শুধু অভিনয় না, অভিনয়ের বাইরেও তুমি যদি সম্মান পেতে চাও, তাহলে তোমাকে এটিএম শামসুজ্জামান হতে হবে, তাহলে তোমাকে একজন নায়করাজ রাজ্জাক হতে হবে, তোমাকে একজন শ্রদ্ধেয় কবরী ম্যাম হতে হবে, তোমাকে ববিতাজি হতে হবে, সোহেলানা সাহেব হতে হবে, উজ্জ্বল সাহেব হতে হবে। বা দুঃখের সাথে বলতে হয় যে আমার প্রজন্মের কিছু বা আমার সিনিয়র প্রজন্মের কিছু, আমার জুনিয়র প্রজন্মের কিছু অনেক প্রতিভাবান শিল্পী শুধু অনিয়ন্ত্রিত লাইফের জন্য ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। উনি তো ক্ষতিগ্রস্ত হয়েছেনই, তাদের মেধাটাকে বিকাশ তারা করাতে পারেনি। এই জন্য শিল্পীদেরকে ইমোশন সম্মান করবে, প্রফেশনাল থাকতে হবে। একেবারেই তাই। এবারে আপনি যাদের কারণে সেরা অভিনেতা হয়েছেন, বিভিন্ন প্রজন্মের সেই পরিচালকেরা আপনার সম্পর্কে কি বলেছেন সেটাই এবার জানবো। স্ক্রিনে চোখ রাখি। মিশা সওদাগর আমার খুব একটা বেশি ছবিতে অভিনয় করেনি, একটা ছবিতে অভিনয় করেও শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে খলনায়ক হিসাবে বীর ছবিতে। আমিও ওকে অনেক ভালোবাসি। আমাদের মধ্যে এই ভালোবাসাবাসির মধ্যে কোনো স্বার্থপরতা নেই। যে চরিত্রগুলোতে অভিনয় করে সেগুলো খল চরিত্র হলেও মানুষ হিসাবে সে খল নয়, মানুষ হিসাবে সে অত্যন্ত ভালো মানুষ। মিশার জন্য দোয়া করবেন এবং মিশা যেন ভালো থাকে, আরও বেশ কিছুদিন বেঁচে যায়, আরও বেশ কিছু ভালো ছবি উপহার দিয়ে যায়, সেজন্যে আমি দোয়া করছি তার জন্যে। আমার চোখে মিশা সওদাগর অসম্ভব ভালো একজন মানুষ, অসম্ভব ভালো একজন অভিনেতা, অসম্ভব গুণী একজন অভিনেতা। যে অভিনেতা মুহূর্তের মধ্যেই চরিত্রের সাথে মিশে যেতে পারে, যেরকম মুহূর্তের মধ্যে চরিত্রের সাথে মিশে যেতে পারে, এরকম মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারে, যে কোনো মানুষকে আপন করে নিতে জানে, আপন করে নিতে পারে মিশা সওদাগর। যদি বলতে যাই, বরবাদ সিনেমা বানানোর পিছনে মিশা ভাইয়ের অনেক বড় ভূমিকা আছে। আমি মিশা ভাইয়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। বরবাদ মিশা সওদাগর না হইলে হয়তো বরবাদটা হইতো না। মিশা ভাইয়ের সাথে আমার পরিচয় এবং কীভাবে বরবাদ হয়ে ওঠা যদি ছোট্ট করে বলি, মিশা ভাইয়ের সাথে প্রথমে আমার একটা ওয়েব ফিল্মের কাজ হয়, তারপর একটা ফিকশনের কাজ হয়। আমাদের দুইটা কাজই অসম্ভব ভালো যায়। দেন মিশা ভাই আমাকে বলে যে তুমি সিনেমা বানাও, তুই তো সিনেমা বানাইতে পারো। তো আমি বললাম যে না, আমি তো মিশা ভাই ফিল্মটাই বানাইতে চাই। দেন আমার যে গল্পটা বরবাদের, ছোট্ট করে মিশা ভাইকে একটু গল্পটা শোনাইলাম। তো বললো যে হিরো হিসাবে কাকে ভাবছো? আমি বললাম যে ভাই সাকিব ভাই যে ভাবছে। দেন মিশা ভাই, আমি জানতাম না, হুট করে একদিন ফোন ধরায় দেয় যে আমি সাকিবের সাথে কথা বলছি তোমার ব্যাপারে, তুমি একটু সাকিবের সাথে কথা বলো। দেন আমি সাকিব ভাইয়ের সাথে কথা বলি, দেন ভাইয়ার সাথে ভাইয়েই নিয়ে যায় সাকিব ভাইয়ের কাছে। এরপরে সাকিব ভাই, আমি মিশা ভাই আমরা মিটিং করি, ওইখান থেকে সত্যিকার অর্থে বরবাদটা শুরু হয়। এবং লাস্ট ডে পর্যন্ত, রিলিজের আগের দিন পর্যন্ত মিশা ভাই আমাকে যে পরিমাণ সাপোর্ট দিছে, সত্যি এটা বলার মতো। আমি অনেক বেশি কৃতজ্ঞ মিশা ভাই আপনার কাছে। আপনি আমার জন্য দোয়া করবেন, এরকম পাশে যেরকম ছিলেন এরকম পাশে থাকবেন আমার বিশ্বাস। ছোট ভাইয়ের মতো যেরকম আদর স্নেহ মানে শাসন যাই বলেন না কেন, যেরকম করেন এরকম করবেন। আপনার প্রতি আমার ভালোবাসা, আপনার প্রতি আমার অনেক বেশি দোয়া, এবং আমি আপনার সুস্থতা এবং আপনার মঙ্গল কামনা করছি, আপনার দীর্ঘায়ু কামনা করছি। কেমন লাগলো? আমি কিন্তু লক্ষ্য করছিলাম যে চশমার নিচে চোখ দুটো ছলছল করছে। না মানে হৃদয়, মানে আমার তো ছোট ভাই যারা এরকম কোয়ালিটি থাকে ছোট ভাইয়ের, ওই ছোটো ভাইদের আমি সবাইকে আদর করি, যাদের বিশেষ গুণ থাকে। এই ছেলেটা অনেক গুণী ছেলে, এই ছেলেটা অনেক দূর যাবে আমার বিশ্বাস। এই ছেলেটা মেধাবান একটা ছেলে, তো মেধাকে সম্মান করি, আমি প্রচুর সম্মান করি। তো ওকেও যখন গল্প বললো না, তখন বরবাদের আমি বললাম সাকিবকে তো স্বাভাবিক কারণেই ও কীভাবে কাস্ট করবে। তখন গল্পটা শোনার পর আমার মাথা নষ্ট, দুইটা সিন শোনার পর। ও যে ইন্টারমিশনে যে আপনার মানে ছেলের লাভার এসে আপনাকে স্ল্যাং ইউজ করবে, কী বলস এটা, আমার মাথা নষ্ট আর কি। তারপরে আর কি যখন শুনলাম,
তখন সাকিব আমাকে ট্রাস্ট করে। আমি বললাম তুই চোখ মিশা ভাই আপনি বিশ্বাসী? আমি বললাম আমি ছেলে ভালো কাজ করে করো, তারপরে তো বরবাদ হয়ে গেল, বাকিটা ইতিহাস। আর এই আমি আবারও বললাম হৃদয় অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে। আর কাজী হায়াতের কথা কি বলবেন? কাজী হায়াতের কথা বলবো যে উনি আমার 3টা ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিফারেন্ট ক্যাটাগরিতে, মানে কমেডি, একটা কমেডি, দুটো হচ্ছে খলনায়ক ভিলেন, হিসেবে। আর ওই যে বাচ্চু শাসের পার্শ্ব অভিনেতা, আবার বাইরে আবার অভিনেতা হিসেবে আছে। কিন্তু আমি সবচেয়ে যে অ্যাওয়ার্ডে আমি খুশি, আমি কাজী হায়াত আমার স্বপ্নের ডাইরেক্টর। মানে কাজী হায়াত মানে উনি মানে ভিলেনদের, যেমন শ্রদ্ধেয় রাজেশ ভাইকে উনি সৃষ্টি করেছেন, শ্রদ্ধেয় মিজু আহমেদকে উনি সৃষ্টি করেছেন, কাবিলা ভাইকে উনি সৃষ্টি করেছেন, ওনার ছেলেকে ফার্স্ট ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড এনে দিয়েছেন। উনি একটা অসম্ভব ডিফারেন্ট টাইপের একটা মানে কি বলবো ডিরেক্টর। ওনার গল্প বলার কিছু লাগে না, কোনো সেট নাই, কিছু না, ওনার ডায়ালগই গল্প, ওনার মানে স্টোরি গল্প। তো কাজী হায়াত ভাই মানে আমার কাছে খুব শ্রদ্ধেয়। আমি সবচেয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড যতগুলো হয়েছে সবচেয়ে আমি সম্মানিত এই তার ছবিতে অভিনয় করে। আমার স্বপ্ন ছিল কাজী হায়াতের ছবিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে চাই। এবং স্ক্রিপ্ট যেদিন আমাকে দিল, পাণ্ডুলিপি পাওয়ার পর আমি খালি পড়লাম, আমি বললাম আল্লাহ আমি যদি 70% করতে পারি ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাকে দিতে হবে। এবং সেটাই কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন। এবার আমার মনে হয় যে আরো এক কাপ কফি আমাদের দরকার। আড্ডা বেশ জমে উঠেছে, কিন্তু আড্ডা এখনো অনেক বাকি। চলো তাহলে কফিও চলতে থাকুক। শিওর। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। আমাদের তো কফি আড্ডা চলছে, আপনারাও কোথাও যাবেন না, অনেক গল্প এখনো জানা বাকি রয়েছে, সাথেই থাকুন। মৌ, এটা আউট অফ 10-এ 10। এটা কি খুশি করার জন্য নাকি সত্যি? না না না, পারফেকশন। এটা আচ্ছা, এটা পারফেক্ট ছিল। এটা একটু দ্রুত যেহেতু করেছি, গরমটা এই জন্যই মনে জানি না, অনেক সময় বলে না যে লাক একটা ব্যাপার। সেকেন্ড টাইম তো ওই যে চেষ্টা ছিল বোধহয় এবার, মানে 10-এ 10 পাওয়ার। একদমই তাই। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার ভেরি স্পেশাল শো স্টার নাইটে। আমার সঙ্গে রয়েছেন অভিনয়ের সাগর মিশা সওদাগর। শ্রদ্ধেয় মিশা সওদাগর, পর্দায় আপনার ক্ষমতা, দাঁত ভাঙা জবাব দেখে আমাদের ভয়ে অনেকের বুক কাঁপে। এবার সেই সংলাপগুলো শুনতে চাই। ইনসাফ সিনেমার নিকেতন নিয়ে একটা সংলাপ খুব জোশ ছিল, ওটা শুনতে চাই। গুরু, আমি শাহিন, সুশীল শাহিন, বাসে নিকেতন। লোকে বলে সৎসঙ্গে সচেতন, অসৎ সঙ্গে নিকেতন, বাসে নিকেতন। আচ্ছা, আর ওই যে ডিএমসি ছিল, ওটা খুব ইয়াং ছিলাম, ওটা সালমানের ছবি 70 মৃত্যু নাই। সেটাতে মানে বাবা রাজীব ভাইয়ের সাথে কাজ ছিল। রাজীব ভাই তখন তো মানে মাস্টার ব্লাস্টার ভিলেন এবং অভিনেতা। তখন আমি তার মুখে কথা বলি যে হে বাবা ডায়ালগ কম বাবা, ডায়ালগ কম। তো বলে কি ডায়ালগ কম, কি কথায় কথায় বলি ডায়ালগ কম। আমি বলি বাবা তোমার ওই 5 সাল পরিকল্পনা আমি একদম পছন্দ করি না, আমি ডিএমসিতে বিশ্বাসী। তো বাবার ক্লোজ আপ, ডিএমসি ধরো মারো ছাড়ো। তো ওইটাই ছিল, মানে ওই ডায়ালগ খুব সুপারহিট হয় 70 মৃত্যু নাই ছবি। আর এবার নাম আমার লালু, এটা তো বলতে হবে। সর্বনাশ, এটা ছবি সব মানে আমি যখন তরুণ, এখন তো আমি মানে সিনিয়র মোস্ট, এই ডায়ালগগুলোই যাবে যাবে যাবে। আমি একটু শুনি সেই তরুণ মিশা সওদাগরকে, একটু শুনি, একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই। আমার লালু, ব্রেইনটা বড় চালু, নাম আমার লালু, ব্রেইনটা বড় চালু, বিপদে পড়লে ধুলা বাইরে ডাকি খালু। নাম আমার লালু, ব্রেইনটা বড় চালু। নাম আমার মাইকেল। আল্লাহ, এগুলো সব নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চালাই সাইকেল। নাম আমার টাকা, নাম আমার টাটা, আমি মার্বেল দিয়ে করি মাইশের চান্দি ফোটা। নাম আমার সাদা, নাম আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল। লাল রং আমার পছন্দ, খুন করা আমার পছন্দ, মনে রাখবে। আর ওই যে বদিউজ্জামান বদি, বাপ মা আদর নাম রাখছিল বদিউজ্জামান বদি, আমি জামান কাইটা পুরোটা হয়ে গেলাম বদি, এই জন্য চাই শীর্ষস্থান আর গদি, মনে রাখবে নাম আমার বদি। আরে জোস। আর অন্ধ চাই ভাই, অন্ধ চাই, অন্ধ চাই 2 চোখ আর আমি চাই প্রতিশোধ।
মনে রাখবে, অন্ধে চায় 2 চোখ আর মিশা সওদাগর চায় প্রতিশোধ। দারুণ 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 দারুণ। আপনি না একটা নাম্বার 1, এবার নাম্বার 1 ভিলেনের জন্য আপনার সহকর্মীরা কিছু বলেছেন। কে কে? কিচ্ছু বলবো না, পর্দায় চোখ রাখি। মিশা সওদাগর, যাকে আমি মিশা বলি রাখি, আমার অত্যন্ত স্নেহভাজন এবং সবসময় ভাইয়া এবং এই জাতীয় সম্বোধন করেছে এবং সিনিয়রদের প্রতি ভীষণ সে রেসপেক্টফুল। 90 দশকের মাঝামাঝি সময় আমি আর মিশা এক সময় বেশ অনেকগুলো কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম। মনে আছে কক্সবাজারের দীর্ঘ সি বিচে আমরা অনেকক্ষণ ধরে অভিনয় নিয়ে, আগামী ছবি নিয়ে, এগুলো নিয়ে কথা বলেছিলাম। আমি জানি না মিশা আমার মনে আছে কিনা। আর সে সময় মিশা আজকের এই মিশা সওদাগর হয়নি। ওই মুহূর্তটা আমার কাছে খুব জলজলে এবং উজ্জ্বল মুহূর্ত হয়ে আছে। মিশা সওদাগর একটা সময় যখন কমার্শিয়াল সিনেমাতে আমাদের যে অর্থে খারাপ মানুষ, অর্থাৎ ভিলেনের যখন সংকট, সে সময় কিন্তু মিশা নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমার মনে আছে যে ফরিদি কাজ করতো, মাইন ফরিদি, খুব সাকসেসফুল খল চরিত্রে সে অত্যন্ত একজন কি বলা যায়, যার নামেই সিনেমা চলেছে এমনও হয়েছে। ওর প্রতি ভীষণ শ্রদ্ধাশীল মিশা আমি দেখেছি বিভিন্নভাবে, এবং ও প্রচণ্ড চেষ্টা করে গেছে নিজেকে এই ছবির মধ্যে, সিনেমার মধ্যে সংশ্লিষ্ট করবার জন্যে। ইদানিংকালে কিছু ছবি আমি দেখেছি, বিশেষ করে আমি বরবাদ দেখেছি। বরবাদে তার একটু আন্ডারটোন অভিনয় থেকে শুরু করে টার্ন টুইস্ট এটা অন্যরকম লেগেছে। আমাকে অবশ্য মানে ফোন করে বলেছিল, মানে মেসেজ করে একটু দেখবেন, তার আগে আমি দেখে ফেলেছি। আমার বিশ্বাস মিশা আরও অনেক দিন আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করবে এবং আমরা আরও অনেক অন্যরকম কাজ দেখবো মিশার কাছ থেকে। অনেক ভালো থেকে মিশা। আমি যখন ফার্স্ট ইন্ডাস্ট্রিতে আসি, আমার ফার্স্ট মুভিতে আমি আপনাকে কো আর্টিস্ট হিসেবে পাই। আপনাকে দেখে আসলে খুব ভয় পেতাম যে কেমন উনি কিরকম রিয়াক্ট করে, বাট আপনি আপনার কো আর্টিস্টের সাথে এত সুন্দর করে মানিয়ে নিতে পারেন, এটা আপনার সবচাইতে বড় গুণ। আমি শুধু এই একটি গুণের কথা বললে ভুল হবে, আপনার অনেক অনেক গুণের মধ্যে আপনি আপনার প্রফেশনের জায়গাটা আর পারিবারিক জায়গাটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছেন, এটা আমার কাছে সবচাইতে ভালো লাগে। এত এত ছবি করেছেন, দর্শকদেরকে এত এত সুন্দর ছবি উপহার দিয়েছেন। আপনার মতন এরকম গুণী অভিনেতা যে বাংলাদেশে আছে, সেটা হয়তোবা অনেকেই সেভাবে মূল্যায়ন করে না। আপনার আরো অনেক ভালো ভালো ছবি দেখার অপেক্ষায় আছি। আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। মানে আসলে তারেক আনাম ভাইকে আমি অনেক অন্যরকম পছন্দ করি। পূর্ণিমা তো আমাদের ইমিডিয়েট জুনিয়র, ইমিডিয়েট পরেরই, ওকে খুব পছন্দ করি। তারেক আনাম ভাইকে অন্যরকম লেভেলে আমি মানে করি। তারেক ভাইটা খুব বেশি ভালো লাগছে। পূর্ণিমাটাও তো ওইভাবে এত কিছু অ্যারেঞ্জ করলে কীভাবে ভাই? আমাদের যে টিম রয়েছেন, টিম মিলে আসলে পুরো কাজগুলো করে থাকেন, এবং আমরা চাই যিনি আমাদের এখানে আসেন তাকে একটু আনন্দ দিতে, একটু ভালো বোধ করাতে এবং তাকে সম্মানিত করতে। মানে যারা যারা বলেছেন, মানে অন্তত এটা সম্মানিত বোধ করছে আর কি, মানে যোগ্যতার চেয়েও বেশি প্রাপ্তি মনে হয়ে যাচ্ছে। মানে এটা অনুষ্ঠানটা দারুণ, অনুষ্ঠানটা আসলেই বিশেষ, এবং আমরা খুব আনন্দিত আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনি অনেক তারকার সঙ্গে তাদের প্রথম সিনেমায় অভিনয় করেছেন, ফেরদৌস, পূর্ণিমা, এমনকি আমাদের নাম্বার 1 হিরো মেগাস্টার শাকিব খানের প্রথম সিনেমায়ও তিনি আপনাকে পেয়েছেন। আমাদের এই মেগাস্টারের সঙ্গে আপনার একটা দারুণ কেমিস্ট্রি রয়েছে, আর অনেকেই আছেন বিদেশি মিম, মমো, রোমানা, আরো অনেকে আছে, আরো খোঁজ করলে আরো অনেককে পাওয়া যাবে। কিন্তু শাকিব খানের সঙ্গে আপনার একটা দারুণ কেমিস্ট্রি রয়েছে, মানে আপনারা দুজনের জন্য অনেক লাকি। এবং আপনার প্রথম এবং শেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খান এবং আপনি একসাথেই ছিলেন, বীর সিনেমা এবং একই সাথে বস নাম্বার 1। জি জি। কি মনে হয় আপনারা দুজনের জন্য অনেক লাকি? লাকি শব্দটার চাইতে বেশি মানে আমরা একে অপরের জন্য পরিপূরক ছিলাম। যখন ফিল্মে একটা সিনিয়ররা চলে গেল, তারপরে স্পেশালি একটা মানে সালমান শাহ, ও তারপরে ওমর সানি
এই তারপর শ্রদ্ধেয় আমার রুবেল ভাই, তারপর মান্না, এরপরে মানে ও আর আমি মানে ইন্ডাস্ট্রি তখন একেবারে ফাঁকা। তখন মানে এই বলা যায় চলচ্চিত্র মানে আমরা যেভাবে মানে চেষ্টা করেছি আর কি এই পর্যন্ত, মানে আমাদের দুজনের চেষ্টা মানুষ হয়তো খুব ভালো করে অবলোকন করলে দেখা যাবে যে আমরা সবচেয়ে বেশি পরিশ্রম করেছি আর কি। তো এই এবং এককভাবে সবচেয়ে বেশি ছবি তার সাথে করা আমার ছবির সংখ্যা ওরও তুমি ছবিগুলো দেখো, ওর আমি আশা করবো 90% ছবি আমার সাথে ওর। তো তখন হয় কি মানে চলা ফেরা, কথা বলা, মানে এখানে পরিবারের কথা বলা, তারপরে এমনি লাইফের কথা বলা, তো সব মিলিয়ে আর কি ছোট ভাই, আমি ছোট বলতাম। তো মানে খুব একটা ভালো সম্পর্ক, মানে স্নেহ এবং সম্মানের মিশ্রণটা একে অপরের প্রতি চরম একেবারেই। তাই এবার আপনার জন্য একটা বিগেস্ট সারপ্রাইজ রয়েছে। লেটস হ্যাভ এ লুক। আশা ভাই, আপনি একজন ভার্সেটাইল অ্যাক্টর, যে কোনো চরিত্রই হোক আপনি যে আপনার অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মনকে জয় করতে পারেন সেটা আপনি আবারও প্রমাণ করলেন বরবাদ দিয়ে। এখন পর্যন্ত আপনি যেভাবে আপনার অভিনয় দিয়ে মানুষের মনে অবস্থান করছেন, ভালোবাসার জায়গাটায় অবস্থান করছেন এবং বাংলা চলচ্চিত্রকে সার্ভ করে যাচ্ছেন, সত্যি খুব প্রশংসনীয়। মিশা ভাই, আপনি আমার এমন একজন সহশিল্পী যার সাথে আমি আমার জীবনের সবচেয়ে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করেছি। আমি আপনাকে এত রূপে পেয়েছি, যেমন আমার ক্যারিয়ারেরও অনেক মাইলফলক একটি সিনেমা, এবং আপনিও সেই সিনেমাতে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন, প্রিয়া আমার প্রিয়া। সেটাও আপনি খুব পজিটিভ একজন ভাইয়ের চরিত্রে এত চমৎকার অভিনয় করেছিলেন, সেটার জন্য আপনি কিন্তু খুব প্রশংসিত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলতে চাই যে আপনি অনেক চমৎকার একজন মানুষ, ফ্যামিলির একজন মানুষ। এর বাইরেও মিশা ভাই, আমাকে আপনি যেই স্নেহ করেন সেই শুরু থেকেই, অনন্ত ভালোবাসা থেকে আজ পর্যন্ত আপনার যে স্নেহ আমি পেয়েছি, এবং আমিও আপনাকে অনেক সম্মান করি, সেটা আপনিও জানেন। সো এই স্নেহ আর সম্মান, এই ভালোবাসা, এই দুই মিলে আপনার আমার মধ্যে একটা চমৎকার একটা সম্পর্ক আছে, বড় ভাই ছোট ভাই। আমি সবসময় আপনার অনেক মঙ্গল কামনা করি এবং সারা জীবন করে যাব। আমার বিশ্বাস আপনি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করেন। আপনার প্রতি আমার শুভকামনা, ভালোবাসা, দোয়া সবসময়ই থাকবে। দুর্দান্ত, জাস্ট ওয়াও। মানে আমাদের সম্পর্কটা হচ্ছে বড় ছোট, তো আমি ও আমাকে কিন্তু বড় বলে, কিন্তু বড় বলে, বড় কোথায়, কবে যাবেন, কি শুটে, আমি ওকে ছোট বলি, ছোট এই অবস্থায়। মাঝে মাঝে বাবুও বলতাম। তো আসলে প্রচুর আমাকে সম্মান করে, আমাকে বিশ্বাস করে। লাস্ট ওর তো ধরি 2 যুগ, আমার 3 যুগ ক্যারিয়ার। ও একটা মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট। ওকে আমি প্রচুর, ওর যখন কাজ দেখি, ওর যেভাবে নিজেকে ট্রান্সফর্ম করে নিয়ে আসছে এখানে, এটা তো সম্মান জানানোর মতো একেবারেই তাই। এবং একাধারে সে ট্যালেন্টেড, তারপরে স্টারডম, ভাগ্য, সব কম্বিনেশন, এরকম কম্বিনেশন কারোর পক্ষে হয় একদম একদম লাকি, মানে চলচ্চিত্রের বড় পুত্র সে। এবার আপনি প্রেমের তাজমহল যাকে নিয়ে গড়েছেন, আপনার অর্ধাঙ্গিনী, যার নাম জুবাইদা রব্বানী মিতা, যার মেয়ে থেকে মিশা সওদাগর হয়েছে। জি জি। এবং তার সঙ্গে আপনার পরিচয় কিন্তু 42 বছর পার হয়ে গেছে, ঘর করছেন 32 বছর। আসছে 5 ডিসেম্বর আপনাদের অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। শুনেছি ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, কিন্তু যদি একটু জানতেই চাই যে আপনাদের প্রেমের কলি থেকে বিয়ের ফুল কিভাবে ফুটেছিল? প্রেমের কোলে থেকে বিয়ের ফুল ফুটেছিল এইভাবেই। তখন তোমরা ভাবে অসম্ভব ভালো স্টুডেন্ট, উনি চিটাগং মেডিকেল কলেজে পড়তেন, তো আমি দেখা করতে গিয়েছিলাম। তো সম্ভবত ওনার আব্বা জানার পর তার চিটাগং মেডিকেল কলেজে পড়াটা স্টপ করে দেয়। ও ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে পড়ে উনি। তো আমি তার ক্যারিয়ারটাই বদলে গেল, মানে আমার ধারণা এটা। সে সহজে বলতে চায় না, স্বীকার করতে চায় না। পরে ফিজিক্স পড়ে, তারপরে এখানে ফিজিক্সে ফার্স্ট ক্লাস 8 হয়, ফিজিসিস্ট হয় উনি। তো ওনার বোন থেকে আমেরিকায়, ওনার বিয়ে ঠিক করে দিয়েছিল কোনো এমএস করার ছেলের সাথে। তো তখনই মানে আমাকে বলতেছে কি করা যায়। এবং যখন প্রেম করি তখন মিতা কোনোদিনই বলে নাই যে একই কথা, মানে তোমাকে যেরকম সম্মান আদর ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসি, বিয়েটা ছেড়ে দাও আল্লাহর উপর।
আমি মনে করো যখন কথাবার্তা বলতাম, যেদিন কথাবার্তা বলছিল, খুব যাওয়ার সময় খুব, যখন আসতাম খুব তো একে হিরো সেজে আসতাম, কিন্তু যাওয়ার সময় কোনো আশা নেই যে এর কোনো বিয়ে শাদীর কথা মাথায় আনবা না, এটা কারণ আমি পরিবারকে ফাঁকি দিতে পারবো। কিন্তু ফাইনালি যখন থার্ড ইয়ারে তোমার ভাবি বিয়েটা ঠিক হয়ে, মানে পিতামাতা ওই যে আমেরিকাতে বিয়ে ঠিক করে ফেলে, তখন সে আমাকে জানে। তখন তার যে দাদা হুজুর ছিলেন, দাদা বলে একমাত্র দাদা হুজুর আমাদের এটা করতে হবে। তার বাবা যাকে ভক্ত, সে তাহলে ড্যাম স্মার্ট ছিল। হ্যাঁ, দাদা হুজুর খুব ড্যাম স্মার্ট লোক ছিলেন। না, উনি ধার্মিক লোক ছিলেন। তো ওনাকে বলার পরে দেন উনি সিদ্ধান্ত নিলেন, উনি পারমিশন দিলেন, দেন আমরা বিয়ে করে ফেলি। তারপরে তো বাকিটা সবাই বিয়ে করে ফেলি। ও বিয়ে করার পর ওর বাসা যায়, আমি আমার বাসায় যাই, পরে দাদা হুজুরের পরে রিসেট করে দেয় এটাকে। ওকে, আপনি একবার বলেছিলেন মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ তার মা, আর একজন পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি তার স্ত্রী। কথাটা খুবই সুন্দর। এ পর্যায়ে আমি আপনাকে আরও একবার পর্দায় তাকাতে অনুরোধ করছি। দেখলে মন ভালো হয়ে যাবে, এটা আমি শিওর। ভাবি নাকি, দেখি আগে। ব্যক্তি মিশা সম্পর্কে একটা কথাই আমি বলবো, যে সে অত্যন্ত উঁচু দরের একজন মানুষ। ভালো মানুষ বলতে যা বোঝায় তার ভেতরে সমস্ত কোয়ালিটিস আছে। সবচেয়ে বড় যে গুণটা, সে মানুষ দেখে না, সে কি একজন বড় হিরোর সাথে কথা বলছে, না একজন বড় ডিরেক্টরের সাথে কথা বলছে, না যেই ছেলেটা ফিল্মে খাবার দিচ্ছে তার সাথে কথা বলছে, বা অন্যান্য যারা টেকনোলজিস্ট আছে ফিল্মে যারা কাজ করে বিভিন্ন টেকনিক্যাল সাইডে, ইচ অ্যান্ড এভরিবডিকে সে সমানভাবে সম্মান করে। এটা আমি মানে আমার অত্যন্ত মানে ভালো লাগার একটা জায়গা। আমরা মানুষ হিসেবে সেটাই হওয়া উচিত, এবং এই কোয়ালিটিসগুলো মিশা সওদাগরকে আরও সামনে নিয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। তার আমি যত ছবি, আমি ইউজুয়ালি ঈদের তার ছবিগুলো দেখতে চাই, তো বরবাদ আনবিলিভেবল অ্যান্ড আনপ্যারালাল, অ্যান্ড শাকিব ওয়াজ টু গুড অ্যান্ড হৃদয় অলসো। সো আমি চাই যে এই ধরনের ছবি আরও আসবে, আরও ভালো হবে, এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে আরও এগিয়ে যাবে। সাদার কাছে আমার একটাই আরজি বা প্রার্থনা, এটা সাদাকে আমার বলা হয় নাই, যে আমি যদি অসুস্থ হয়ে যাই, সেরকম অসুস্থ, তো সাদা যেন আমার পাশে বসে আমাকে সেবা করে। আমি মিশা সওদাগরের ছোট ছেলে ওয়াইস কানি হাসান। এই মুহূর্তে আমি যুক্তরাষ্ট্রে বসবাস করছি, টেক্সাস স্টেটে বসবাস করছি। আমি টেক্সাস A&M ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছি। ছোটোবেলা থেকে একটা জিনিসই দেখছি, যে আমার বাবার একটাই ইচ্ছা, যাতে আমি একজন জ্ঞানী, উচ্চশিক্ষিত, এবং সবচেয়ে বেশি জরুরি যাতে আমি একজন ভালো মানুষ হই। তার এই ইচ্ছা পূরণ করার জন্যই আমি ইউনিভার্সিটিতে পড়ছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি তার ইচ্ছা সফল করতে পারি এবং ঠিকমতো পূরণ করতে পারি। আমি টেক্সাস A&M ইন কলেজ স্টেশন, টেক্সাস, আমেরিকাতে মাস্টার্স করতেছি সাপ্লাই চেইন অ্যান্ড অ্যানালিটিক্সে। আমার আব্বু পর্দায় যেরকম, রিয়েল লাইফে একদম তার অপোজিট, খুবই পারিবারিক, খুবই ইসলামিক এবং খুবই রিলিজিয়াস। সো আপনাদের দোয়াই কামনা করতেছি, অ্যান্ড সবাইকে সালাম জানাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য, আমার আব্বুর জন্য, আমার ফ্যামিলির জন্য। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। চমকাই দিল আমার, এটা কি একদম মানে সাদা কেন ডাকে? আচ্ছা, সাদাটা আমি মানে কাকতালীয়ভাবে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার মা আমাকে সাদা বলতেন, এবং মিতা তোমার ভাবি যখন ফার্স্ট টাইম সাদা বললো না, আমি মানে মার ভাল লাগা আমার শাহিদ হাসান, উনি কেন সাদা বল, এবং মার পর একটা লোকই আমাকে সাদা এই উনি বলছে, মানে আসলে ভাল লাগার ব্যাপারটা দুইজনের কাছেই তো আমি মানে মনে হয় একটা আদরের জিনিস হয়তো এই কারণেই। আর লাস্টে তোমার যে কথাটা বলছে, আমার তো গুজবাম্প হয়ে গেল ভাই। এটা কি আল্লাহ সুস্থ রাখুক, সুন্দর রাখুক, তাই না? খুব গুরুত্বপূর্ণ। আর দুই ছেলেকে নিয়ে কি বলবেন? দুই ছেলেকে নিয়ে একটাই কথা, সেটা হচ্ছে যে আল্লাহ ভালো মানুষ হোক, কারণ ক্যারিয়ারে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফিলোসফার, অ্যাক্টর, কন্ট্রাক্টর, হোয়াট এভার, ক্যারিয়ারে যে কেউ যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু ভালো মানুষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই তাই। আপনি যে একজন প্রেমিক পুরুষ, সেটা আপনার জীবনসঙ্গিনী জানেন। আমি যেটা জানি, আপনি এখনো তার দেয়া প্রেমপত্র খুব যত্ন করে রেখে দিয়েছেন। এবার মানে ব্যাপারটা খুবই মানে সুইট। এবার সেই অল্প অল্প প্রেমের গল্পগুলো জানতে চাই।
মানে ফার্স্টে যখন আমাকে তোমার ভাবে একটা ঈদে চিঠি দেয়, তখন তো চিঠি ছিল মনে করো আজকে থেকে প্রায় 40-42 বছর আগে। হ্যাঁ, তো এটা আমি নিয়ে গিয়ে লুকায় বাসায় দেখি। প্রথম চিঠি কে দিয়েছিল, আপনি না ভাবি? ভাবি দিয়েছিল। ওকে। তো আমি এবং উনি আমাকে তখন তুই করে, চিঠিতে কিন্তু তুই করে সম্বোধন। আচ্ছা। আমি একদম শকড। তো ওই চিঠিটা আমি রেখে দিই আর কি। চিঠিটা মানে ওই অনেকগুলো চিঠি ছিল তখন, চিঠি চালাচালি হতো অনেকগুলো, ওর চিঠিগুলো আমি সবগুলো রেখে দিয়েছি। আর একটা জিনিস কি, মানে ফ্যামিলির অ্যাগেনস্টে একটা মেয়ে আমার প্রতি সিদ্ধান্ত নিল, আমরা ঢাকাইয়া, উনিরা তো ঢাকাইয়া না, তো সেই জায়গায় উনি যে আমাকে ট্রাস্ট করলো, তো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর আমার কথা হচ্ছে আমি কমিটির একটা লোক, আমি বলছি আমি সৎ একটা সৎ ইনশাআল্লাহ। তো আমার কথা হচ্ছে যখন একটা লোক আমাকে বিশ্বাস করলো, তাহলে আমার কর্তব্য হচ্ছে আমার জীবনটা দিয়ে তার সততাকে সম্মান করা। এটা একদমই তাই। তো ওই জায়গা থেকে আমি প্রচুর সম্মান করি। তোমার ভাবি যখন আমার আশেপাশে থাকেও না, প্রচুর আউটডোর, আমি খুব ইয়াং ছিলাম, আমার চারিপাশে সব আমার অপোজিট জেন্ডার যারা ছিলেন তারা খুব ইয়াং ছিলেন, কিন্তু আমি কখনো সবসময় নিজের ব্যক্তিত্ব ধরে রেখেছে। তোমার ভাবি দূর থেকেও তার ব্যক্তিত্বের কারণে আমাকে সম্মান করতে পারতো, তোমার ভাবি দূর থেকে আমাকে শাসন করতে পারতো, এবং আমি বুঝতে পারতাম না আমাকে এইভাবে চলা উচিত, এইভাবে থাকা উচিত। তো এইটা তোমার ভাবির ব্যক্তিত্বটা এরকম ছিল যে নিয়ে আমার জন্য স্যাক্রিফাইস করেছেন, তাহলে আমার তো তার জন্য স্যাক্রিফাইস করা উচিত। এই জন্য আমি এই কথাটা মনে হয় আরেকবার আমার কিন্তু অনেক ফেসবুকে অনেক ক্যাপশনগুলো কিন্তু প্রথম আলো, যুগান্তরের দেয়, জানি না যে আমি বলছিলাম যে আসলে অর্ধাঙ্গিনী বা বেটার হাফ বলে, আমি বলছিলাম ওয়াইফ হচ্ছে আমানত রক্ষাকারী। আমার বাচ্চাদের সে তার আমানত, সে সেটা রক্ষা করে, আমার ব্যক্তিত্ব রক্ষা করে, আমার সমস্ত কিছু সে রক্ষা করে। অতএব এর চেয়ে আমানত রক্ষাকারী আর দুনিয়াতে কেউ নাই। মা তো আলাদা অবশ্যই, এরপর পার্টনার হিসেবে আর কি ওয়াইফ হচ্ছে একজন আমানত রক্ষাকারী। ওই বলছিলেন যে কিভাবে আসলে ধরে রেখেছেন সম্মানটা একে অন্যের প্রতি আপনারা। এক জীবনে আর কি লাগে, দারুণ। আমি মিশা ভাই আরো একটা বিরতিতে যাব, এবং বিরতি থেকে ফিরে এসে রয়েছে র্যাপিড ফায়ার অ্যান্ড হ্যাশট্যাগ সেগমেন্ট। ওকে দর্শক, সময় হচ্ছে আরো একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ঢাকাই চলচ্চিত্রের ভিলেন নাম্বার 1 মিশা সওদাগরকে সঙ্গে নিয়ে। আপনারা দেখছেন স্টার নাইট, আর সঙ্গে আছি মৌ। মিশা ভাই, আপনার ক্যারিয়ারে যত অর্জন, তাকে শুধুমাত্র চলচ্চিত্র থেকে নাকি ব্যক্তি জীবনে বাস্তবে আপনি অন্য পেশা থেকে উপার্জন করেছেন? না, আমার উপার্জন আমার 95% ফিল্ম থেকে। আচ্ছা, কিছুদিন তো রাজনীতিতেও আপনি যুক্ত ছিলেন। না, যুক্ত না, এটাকে কিভাবে আমি বলি, স্টুডিও রাজীব ভাই আমাকে বলেছিলেন যে মিশা জাসাস তুমি করো, কারণ মেন্টালিটি প্রায় কাছাকাছি ছিল, আমরাও সমর্থন করতাম। তো ওই জায়গা থেকে রাজীব ভাই বলাতে আমি জাসাস 2 বছর করেছি, এবং পরবর্তীতে আমি দেখলাম আমি সময় নেই, আমি আসলে পলিটিক্স করার জন্য প্রচুর পরিমাণে যোগ্যতা লাগে, সময় লাগে। হ্যাঁ, তো এটা কোনোটা, এটা একটা লাগে আর কি বলবো, যে একটা যোগ্যতা লাগে, সেটা আমার যথেষ্ট পরিমাণে নেই। তখন আমি শ্রদ্ধার সাথে আমাদের নায়ক উজ্জ্বল ভাইকে বললাম, উজ্জ্বল ভাই তোমার ভাবি একদম পছন্দ করে না, রাজনীতি একদম আমার উস্তাদ ছোটকু আমাদের পছন্দ করে না। তো আমি রাজনীতি বুঝি নাই, ওটা তো সাংস্কৃতিক সঙ্গ ছিল, এই জন্য আর কি সাংস্কৃতিক শব্দটার সাথে একাত্মতা প্রকাশ করা আর কি। পলিটিক্যালি কোনো স্বপ্ন আসলে আমার কখনই ছিল না। দেন আমি শ্রদ্ধেয় উজ্জ্বল ভাইকে বললাম, উজ্জ্বল ভাই ফ্যামিলি আমার সময় দিতে পারি না, আমি এটা একটা কোয়ালিটি লাগে, একটা কোয়ালিটি সময় এখানে এক্সপ্লেন করতে হয়, তো আমি শুধু একটা পদে থাকার কোনো অর্থ হয় না, আমাকে আপনি ক্ষমা করেন। বলে এমনি থাকো, আমি না আমাকে ক্ষমা করেন, আমি ফাঁকি দেওয়ার লোক না কখনো, যেটা বলবো সেটা করতে চেষ্টা করবো, এবং আমার পরিবার চায় না, আমার অনেক দায়িত্ব আছে কিছু আত্মীয় স্বজনের উপর, কিছু আশেপাশের দুর্বল লোকের উপর। তারপর এটা বলে আমি 2 বছর করেছিল, এরপরে আমি কখনো কোনো পলিটিক্সের সাথে কখনোই জড়িত হই নাই। এবারে র্যাপিড ফায়ার, আমি খুবই সহজ প্রশ্ন করব। কঠিন করো, র্যাপিড তুমি কঠিন করো, পৃথিবীর কঠিন। হ্যাঁ, আমি একমাত্র লোক ফিল্ম ইন্ডাস্ট্রি যে আমাকে যে কোনো প্রশ্ন করো, তুমি যে কোনো সেক্টর ফিল্মের বাইরে। তাহলে শুরু করি, চলো। আপনার উত্তরে থাকতে হবে ফায়ার, ইনশাআল্লাহ। পর্দায় স্পাত কঠিন মিশা সওদাগর, বাস্তব জীবনে কখন খুব বেশি নরম হয়ে যায়?
মানে কারো প্রয়োজন যখন মানে দেখি যে খুব তার প্রয়োজনটা সে তার অনুকূলে নয়, তখন আমার মনে হয় যে আমার সর্বোচ্চ দিয়ে তাকে সাহায্য করি, তখন আমি খুব নরম হয়ে যাই। যখন আয়নায় নিজেকে দেখেন তখন কি মনে হয়? তখন মনে হয় যে নিজেকে নিয়ে আরেকটু মানে এত মানে কোনো নিজের প্রতি চর্চা করি না কেন, একটু চর্চা করা উচিত। আপনার যেই হিডেন ট্যালেন্টের কথা আমরা এখনো জানি না, মানে আমার যা আছে আমি সব দিয়ে সাহায্য করি মানুষকে। আমি কখনো ভাবি না আমার লিমিট কত। আমার যদি 1 লাখ থেকে সংখ্যায় বলি বা 10 টাকা থেকে 10 টাকা দিয়ে যদি কারো প্রয়োজন যদি লাগে আমি সর্বোচ্চটা দিয়ে দিই। আমি চিন্তা করি না টাকাকে, আমি বড় বড় কাগজই মনে করি। মায়ের হাতের কোন রান্না সবচাইতে বেশি মিস করেন? পটলের মধ্যে কিমা ভরে, এটাকে দোলমা বলবো না, দোলমা ওই টাইপের কিমা ভরে সেট করে দিয়ে, আর আরেকটা করতেন উনি কচু শাক দিয়ে কচু পাতুরি, ইলিশ পাতুরি, এই দুইটা। আরেকটা তো মানে মুরগি, দেশি মুরগি নারকেলের দুধ দিয়ে মুরগির সাদা বলতাম আমরা, সাদা বলি, সাদা তরকারি রেজালের মতো পড়ে। দুর্দান্ত দুর্দান্ত, আমার শুনে এখন জিভে পানি এসে গেছে। এবার ভাবির রান্নার কথা শুনবো। ভাবির হাতের কোন রান্না আপনার সবচাইতে প্রিয়? ভাবি সত্যি কথা আমার চ্যালেঞ্জ ছিল যে সবাই ভাবছে যে তুমি ঢাকায় ছেলেকে বিয়ে করছো, তুমি এরকম একটা ব্রাইট ফিউচার তুমি কেন করলা, কি করলে, এবং উনি কি করে পেশাদার ভিলেনের অভিনয় বাংলা চলচ্চিত্রে এই সমস্ত বেচারি সহ্য করেছে। আমি তোমার ভাবিকে কখনো কোনোদিন রান্নাঘরে যেতে বলিনি। আমার চ্যালেঞ্জ ছিল আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন, আল্লাহ আমি আমার বউকে রাজরানী বানিয়ে রাখবো। আর আমি আমার ওয়াইফকে বলেছি পাকঘরে আমি তোমাকে এই ঘাম ঘুম দেখতে চাই না, তোমার দায়িত্ব হচ্ছে 2 ছেলেকে তুমি ভালো করে পড়াশোনা করবা, তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো। এবং এই ক্যারিয়ারে ফোকাস করার জন্য আমি ফরিদি ভাইকেও বলতাম, একজন সুবর্ণা আপা আমাকে ফোন দেয়, সুবর্ণা আপা ফোন দেয় 10টি, তখন আমার মোবাইল নেই, 10টি ফোন, আমি সুবর্ণা বলছি, আমি একটু শকড যে আমি ফরিদি আমাকে বললো তুমি তোমার ওয়াইফের ক্যারিয়ার বানাতে বাংলা ছবিতে অভিনয় করো, আর তুমি তোমার ওয়াইফের ক্যারিয়ার হওয়ার জন্য পাগল। আমি খুব প্রশংসার দাবিদার তোমারই। সুবর্ণা আপা আমাকে ফোন দেয়। দারুণ দারুণ। এই জন্য আমি আসলে তোমার ভাবি এরকম রান্না করে না, কিন্তু আমেরিকা গেলে উনি রান্না করেন ওনার, বাট যেটাই করেন একটা সুন্দর একটা রূপ নিয়ে নেয়। আহামরি উনি কোনো আইটেম, ছেলেরা বলে উনি মাটন খুব ভালো রান্না করেন, কিন্তু আমি তো কখনো বলিনি আমেরিকা গেলে তো নিজের রান্না নিজে করতে হয়, বাচ্চাদের জন্য উনি করেন। তো আমার কাছে আর কি মানে সবচেয়ে যদি বলো একদম নিরপেক্ষ, সবচেয়ে ভালো উনি চা বান। আচ্ছা, একদিন চা খেতে যাব। পুরান ঢাকার আবুল হাসনাত রোডের এক বাড়িতে আপনার জন্ম। জি জি। পুরান ঢাকার কোন খাবারটি আপনার অল টাইম ফেভারিট? অল টাইম ফেভারিট বলবো তাহলে আমি এখন আসলে বিরিয়ানি কথাটা, বিরিয়ানি খুব দুর্বলতা। ছোট নতুন আলু দিয়ে, ছোট গরু বা মাটন দিয়ে বিরিয়ানি আমার সবচেয়ে পছন্দ। আহা, অনেক খাবারের কথা শুনে একদম। নবকুমার ইনস্টিটিউশনের কোন সময়টা সবচেয়ে বেশি মিস করেন? একেবারে ছোটবেলায় আমি খুব খেলা পাগল ছিলাম, তো ওই আগে খেলার আধা ঘন্টা আগে মাঠে যেতাম, আমাদের আলিয়া মাদ্রাসা যে মাঠটা আছে ওইখানে খেলতাম, তারপরে পিটির জন্য চলে আসতাম স্কুল কম্পাউন্ডের ভেতরে, তারপর খেলার মাঝখানে ব্রেকের সময় টিফিন করতে বাসায় যেতাম, আবার খেলতাম, খেলাধুলা এত পছন্দ করতাম। এবং তখন যে ওই দোকানের সামনে মুড়ি ভর্তাটা ছিল, ওই মুড়ি ভর্তা এখনও মানে উনি মারা গেছেন, ওনার ছেলে করে, এখন উনি অনেক বাড়িটারি করছে। এবং ওই যে বরফের, তখন খেলতাম তো বরফের মধ্যে কুচি দিয়ে ওই যে অনেকগুলো ফ্লেভার দিত কালারফুল, ওইটা খেতাম, এটা প্রচুর মিস করি। আপনি চমৎকার করে সব ব্যাখ্যা করছেন, বলছেন, মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। যাই হোক, জীবন সঙ্গীর জন্য এই জীবনে সবচেয়ে রোমান্টিক কোন কাজটি করেছেন? তোমার ভাবি কমপ্লেন, আমি আসলে বার্থডে, তারপর ম্যারেজ ডে, তারপর মানে যেদিন অ্যাপ্রোচ ছিল 11 এপ্রিল, এগুলো প্রথম খুব করতাম, পরে আসলে জীবনে টান পড়নে সব তো ভুলে যাই। তো রোমান্টিক যদি পারফেক্ট, একদম সুপার পারফেক্ট। আমি ছবি করতে গেছি, আমি ছিলাম ফেরদৌস, সেটা হচ্ছে জবাবদিহি কো প্রোডাকশন ইন্ডিয়াতে। আমি তুষার খান, আমরা দেখতে গেলাম দিল তো পাগল হ্যায়। আরে বাহ। শাহরুখ খান, কারিশমা আর ওই যে মাধুরী দীক্ষিত। আমার দেখার পর আমি দেখার পর মানে বাবা ছোটকু আহমেদ ছিলেন, আমি বললাম যে ভিসা করার মিতাকে বললাম তুমি, এবং আমার লোক ঠিক করলাম বাবা কারা কারা আসবে, মিতাকে আমি একসাথে দেখতে হবে। মানে আমার এমন রোমান্টিজম লাগলো তুমি এই ছবি দেখার পর, যেমন মনে হয় আমার ওয়াইফ এটা ইন্ডিয়াতে আমার সাথে দেখুক, আমার মনে হয় এইটা আমার জীবনের বেস্ট। এবং আমি তোমার ভাবিকে নিয়ে ওটা দেখছি, তারপরে ইন্ডিয়া সে শুটিং ছিল ওটাই নিয়ে আসছি। দিল তো পাগলে দেখার পর মানে
মানে শাহরুখ যেভাবে প্রেম করে আর কি, মানে তো ওই যাই ওটা মানে আমি মানে কি বলবো যে আমি ওইটা আমি খুব পাগল হয়ে গিয়েছিলাম আর কি। দারুণ দারুণ, মানে খুবই মজার স্মৃতি। জি জি। এখন পর্যন্ত কোন সিনেমায় সবচেয়ে বেশি সম্মানে নিয়েছেন এবং সেটা কত? বরবাদ। বরবাদ, আমার তাই মনে হচ্ছিল। কত? না এটা সর্বোচ্চের মধ্যে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখনো কি কোনো সিনেমার পারিশ্রমিক পাননি? মানে সর্বমোট কত টাকার পারিশ্রমিক বাকি রয়েছে নির্মাতাদের কাছে আপনার? আমি যদি বলি, যখন আমি তৈরি হই তো তখন তো আর আমি কোনো ডিমান্ড করতে পারতাম না, ডিমান্ড আমার করতে পারতাম, যা দিত তাই। এর মধ্যে একটা আমার প্রায় 30,000 to 40,000 টাকার একটা ছবিতে শুধু পারিশ্রমিক আমি পাইনি, একটা ছবিতে। আচ্ছা। আবার পুরো জীবনে একটা ছবিতে পারিশ্রমিক আমি পাইনি। আমি সারা জীবন পারিশ্রমিক পেয়েছি। আমার লাকি, এবং আমার কাজের দেখার পরে মানুষের মাথা নষ্ট হয়ে যেত। মনে করো আমার শর্ট দেখার জন্য সব মিশা ভাই শর্ট দিই, মিশা ভাই শর্ট দিবে, কাজ ভেঙে ফেলতেছে, আমি ওরে জাম করে টেবিল, মানে শর্ট উপরে এখানে এরকম গ্লাস, আমি এরকম টিভি, আমি উড়ে গিয়ে কত ভেঙেছি আমরা জানতাম, আমার ফিটনেস ছিল তো। কাজে আমার শর্ট দেখার জন্য মানুষ বসে থাকতো, শর্ট খুঁজতাম, আমি শর্ট খুঁজতাম। মনে করো একেবারে হলিউড থেকে বলিউড সব জায়গায় শর্ট কোনটা ভালো দেওয়া যায়। কারণ আমি তো শ্রদ্ধে হুমায়ুন ফুড দিয়ে টেন সামটুজান আমি সাহেবের মতো, রাজীব সাহেব অ্যাক্টিং তো আমার যোগ্যতা ছিল না তখন। আমার অ্যাকশন, আমার অ্যাপ্রোচিং যাতে মানুষের চোখে পড়ে, তো অ্যাকশন দিয়ে আমাকে একটা তাদের মানে একটা সাইড কেটে যেতে হবে, এই জন্য আমি অ্যাকশন আই ওয়াজ সো সিরিয়াস। দারুণ। যে সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার আশা করেছিলেন কিন্তু পাননি? খোদার পরে মা। হ্যাঁ। প্রিয়া আমার প্রিয়া। নুরা পাগলা। নুরা পাগলা দেখো ফরিদিবের সবারকে ফোন দিছে, 500 হাউসফুল। বাহ। এরা পুরস্কার দিয়ে বিচার না করি, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তাকে নির্মাতা, তাকে প্রযোজক এবং দর্শক এবং টোটাল মানে ইম্প্যাক্টটা কি, এই সবচেয়ে বড় পুরস্কার। আমি যেমন আজকে আমি সম্মানিত, আমি বিগলিত এবং আমি বিস্মিত যে আমাকে আজকে এই অনুষ্ঠানটাও তো একটা আমাকে পুরস্কার। এই অনুষ্ঠানটা যারা আমার সম্পর্কে বলেছে এবং এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা, যারা অর্গানাইজার, যারা স্পন্সর, যাদের চিন্তাটা মাথায় গেছে, আমাকে এইটুকু সম্মান আমার ভেতর থেকে আমি চরমভাবে মানে সম্মানিত বোধ করছি। এটা আমার অনেক বড় পুরস্কার। একেবারেই তাই। কোন সিনেমা থেকে বাদ পড়ে খুব কষ্ট পেয়েছিলেন? জীবনের ফার্স্ট ছবিটা মনে কেউ জানে না, এটা ফার্স্ট ছবি আমার, এই যে মিন্টু ভাইয়ের। এটা কি 90-এর আগে? 90-এর আগে। ওনার একটা ছবি ছিল, ওই ছবিতে আমার ডান্স আমি খুব ভালো করতাম, কিন্তু আমার ডান্সের প্যাটার্ন আমি স্টেপটা ধরতে, ফার্স্ট ছবিতে আমি ডান্স করতে পারতেছিলাম না, মানে এমনি করি, বাট যখন স্টার্ট হয়ে 1 2 3 4 কাউন্ট করার পরে আমার মাথা কেমন যেন হয়ে যায়, তো সেটা আমি করতে পারিনি। তো পরে আমি ওইটা আমাকে মিন্টু ভাই বললো মিশাতের ক্যারেক্টার করে, ওরা আমার শুধু গান ছিল একটা। আচ্ছা। আমি এত ভালো নাচিয়ে, আর এই যে মিন্টু ভাই ছিলেন ফ্লোরে, বাস ফার্স্ট ছবিতে আমি যে ছবিতে আমি ফিল্মে নাচতে গেলাম, আমি নাচি স্টেপ মিলাতে পারছি না, মানে ওই যে ওনার যে 1 2 3 4 বলার পরে আমার মানে কেমন যেন টেনশন ছিল, তখন টেনশন কাজ করেছিল। তো সব মিলে তারপর আমি ওই ছবিটা আমি আমাকে যে মিন্টু ভাই ডেকে বললেন যে মিশা মানে এক শিফট চলে যাচ্ছে মিশা, আমরা পরে ক্যারেক্টার করি, এটা বাদ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, তো আমি এটা করি নাই। এটা একটা কষ্টই বলা যায়। কার গান শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে? নচিকেতা, নচিকেতা এবং নচিকেতা। ওকে। আর এই মুহূর্তে? এই মুহূর্তেও নচিকেতা। আচ্ছা, মানে টিভি নাটক হোক বা চলচ্চিত্র, এই প্রজন্মের একজন অভিনেতা এবং অভিনেত্রীর নাম বলুন যাদের মধ্যে আপনি অপার সম্ভাবনা দেখতে পান। ফারহান টিভির ও ছেলেদের মধ্যে, মেহেজাবিন অপার সম্ভাবনা, বাট এখন ডিসিশন হচ্ছে আর্ট প্লাস কমার্শিয়াল যে ভ্যালুসটা আছে, এই জিনিসটার ও মানে ওকে ওইভাবে উপস্থাপন করতে হবে। মেহেজাবিন, এটা এই দুইজনকে আমার এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, ওকে। কোন তারকাকে আপনি ছবক বা একটি লেসন দিতে চান? যারা তারকা হয়ে গেছে তাদেরকে আর কিছু বলার কি দরকার, মানে দেখা গেল আমি তাকে কিছু অ্যাডভাইস দিতে গেলাম, সে যদি সম্মানের সাথে না নেয়, অনেক আছে এরকম ফিল্মে আমি বলবো, তো ওইখান থেকে বিরত থাকাটাই আমি মনে করি ঠিক মনে করি, এই জন্য কোনো সবক দিতে চাই না। আচ্ছা, ওকে। এই সময়ের কোন অভিনেতাকে আপনার মনে হয় ওভাররেটেড আর কাকে মনে হয় আন্ডাররেটেড? নাম বললে আমি বলে দেবো, আমি ভয় মানে করবো না, মানে আমি বিচার করবো, কিন্তু নেগেটিভ আমি যেহেতু অনেক সিনিয়র হয়ে গেছি, নেগেটিভ কোনো কিছু বলতে চাই না। ওভাররেটেড বা আন্ডাররেটেড দুইটাই থাক, আমি বলবো না।
তরুণ বয়সে আপনার সেলিব্রিটি ক্রাশ কে ছিলেন বা কোন নায়িকা ছিলেন? দেশে না দেশের বাইরে? দেশে শাবনূর। দেশের বাইরে? মাধুরী দীক্ষিত। কেন যেন মনে হচ্ছিল এই নামটাই বলবেন। যাই হোক, এবারে হ্যাশট্যাগ সেগমেন্ট। আচ্ছা, যেমন ধরুন মৌসুমী মৌ, আমার নামের পাশে আপনি কি বিশেষণ যুক্ত করবেন? স্বতঃস্ফূর্ত একটা মানুষ, একজন ভালো মানুষ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে হ্যাশট্যাগ স্বতঃস্ফূর্ত মানুষ বা হ্যাশট্যাগ ভালো মানুষ। এবারে আমি অনেকগুলো নাম বলবো, প্রত্যেক নামের পাশে বলতে হবে হ্যাশট্যাগ একটা করে বিশেষণ। আচ্ছা, ওকে। প্রথমেই সালমান শাহ। হ্যাশট্যাগ ক্ষণজন্মা। আর ফ্যামিলি ম্যান। রুবেল। আমাদের প্রজন্মের হ্যাশট্যাগ সুপারস্টার। ওকে। অমিত হাসান। হ্যাশট্যাগ ড্রামা স্টার। ওমর সানি। হ্যাশট্যাগ সুপারস্টার। আমিন খান। জেন্টাল অ্যাক্টর। হ্যাশট্যাগ জেন্টাল অ্যাক্টর। ওকে। শাকিব খান। হ্যাশট্যাগ সুপারস্টার মেগাস্টার। ওকে। এবারে আরিফিন শুভ। হ্যাশট্যাগ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। গ্রেট। সিয়াম আহমেদ। হ্যাশট্যাগ ট্যালেন্টেড অ্যাক্টর। শরীফুল রাজ। হ্যাশট্যাগ এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড অ্যাক্টর। আফরান নিশো। হ্যাশট্যাগ মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টর। ইমন। হ্যাশট্যাগ ফানি বয়। নীরব। হ্যাশট্যাগ সুপার মডেল। মৌসুমী। হ্যাশট্যাগ প্রিয়দর্শিনী। শাবনূর। হ্যাশট্যাগ সুপার ট্যালেন্টেড। ওকে। পূর্ণিমা। হ্যাশট্যাগ সুপার ক্লাসি। পপি। হ্যাশট্যাগ সুপার কমার্শিয়াল অ্যাক্ট্রেস। জয়া আহসান। হ্যাশট্যাগ ইন্টারন্যাশনাল অ্যাক্ট্রেস। অপু বিশ্বাস। হ্যাশট্যাগ গুড হিরোইন। ওকে। শবনম বুবলি। হ্যাশট্যাগ ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। বিদ্যা সিনহা মিম। হ্যাশট্যাগ সুপার মডেল। মাহিয়া মাহি। হ্যাশট্যাগ কমার্শিয়াল অ্যাক্ট্রেস। পরিমণি। হ্যাশট্যাগ এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড বাট ড্যাশ 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 ড্যাশ। ফুদাচেরি। হ্যাশট্যাগ কমার্শিয়াল হিরোইন। এবং নুসরাত ফারিয়া। হ্যাশট্যাগ স্মার্ট হিরোইন ইন বাংলাদেশ। চলচ্চিত্রের MS মিশা সওদাগরের সঙ্গে এই মৌসুমী মৌয়ের দারুণ সময় কাটলো, আপনার কেমন লেগেছে? আমারও দারুণ 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 সময় কাটলো। আমি খুব টায়ার্ড, মানে কিন্তু আমি যখন এই অনুষ্ঠানে ছিলাম, আর অনুষ্ঠানে যে প্রশ্নকর্তা যিনি সাজিয়েছেন খুবই ট্যালেন্টেড, তো সব মিলিয়ে আমি খুব দারুণ সময় পার করেছি। আমি তোমার সাথে খুবই কমফোর্ট ভাইয়া, তুমি নিজেও জানো, তুমিও মনে হয় আমার সাথে খুব কমফোর্ট ভীষণ রকম। তো ওই জায়গায় এবং আমাকে অনুষ্ঠান যারা আমাকে ডেকেছেন, যারা আমাকে মনে করেছেন এই অনুষ্ঠানে আমি আসব, আমি মনে করি যে আমাকে তারা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছেন এবং আমি এই সম্মানে খুবই সম্মানিত। আবারও অশেষ কৃতজ্ঞতা, আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সৎ থাকবে, সত্য কথা বলবে, কখনোই গড্ডালিকা প্রবাহে গা ভাসাবে না। মায়ের শেখানো এই কথাকে আত্মস্থ করে একজন মিশা সওদাগর তার বর্ণাঢ্য ক্যারিয়ার যাপন করছেন। মেধা তো বটেই, পরিশ্রম আর সততাই ছিল তার সফল ক্যারিয়ারের পাসওয়ার্ড। একজন মিশা সওদাগর এভাবেই আমাদের মাঝে বিরাজ করুক, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা তো হচ্ছেই আগামী শুক্রবার রাত 9টায় মাছরাঙা টেলিভিশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোর সঙ্গে থাকুন। শুভরাত্রি।